তোমরা যারা সাস্টে পরীক্ষা দিবে এই ক্লাসটা মূলত তাদের জন্য। এটা মূলত সাস্ট বায়োলজির একটা কুইক অ্যানালাইসিস ক্লাস। এখানে আমরা 24-25 সেশনের প্রশ্নগুলো সলভ করে দেখানোর চেষ্টা করব যে কোন ধরনের প্রশ্ন আসে বা কতটুকু ডিপ থেকে প্রশ্ন আসে। তোমরা জানো সাস্টের প্রশ্নগুলো জেনারেলি একটু ডিপ থেকে আসে এবং এখানে কিন্তু ডিরেক্টলি জাস্ট কিছু প্রশ্ন সলভ করে কমন পাওয়া খুবই কঠিন। এজন্য আমরা একটু অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? এবং যে টপিকগুলো আমরা সলভ করব সেই টপিকগুলো থেকে কিন্তু তোমরা আরেকবার ভালো মতো পড়ে নেওয়ার চেষ্টা করবে। সাস্টের ক্ষেত্রে মূলত দুইটা ইউনিট থাকে, এ আর বি। এ ইউনিট হচ্ছে সায়েন্সের সবার জন্য, ওকে? এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অবশ্যই আনসার করতে হয়, আর অপশনাল হিসাবে ইংরেজি অথবা বায়োলজি আনসার করতে হয়, ওকে? আর বি ইউনিট যেটা, সেটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, জিকে এগুলো আনসার করতে হয়, সাথে ম্যাথ অথবা বায়োলজি আনসার করা যায়, ঠিক আছে? এখন বায়োলজিটা কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় তুলনামূলক সহজ থাকে জেনারেলি। এখন আলটিমেটলি তোমার প্রশ্নে কি হবে এটা বলা একটু কঠিন, কিন্তু শাস্ত্রের প্রশ্ন বরাবরই একটু চিন্তা করে তোমাকে আনসার করতে হবে। আমি একটু বলি জিনিসটা। ধরো একটা এক্সাম্পলটা সরাসরি বইয়ের মধ্যে আছে এরকম না, একটু চিন্তা করে তোমাকে সেই জায়গায় পর্যন্ত পৌঁছাইতে হবে। ভাই ক্লাস নিবে এবং ক্লাসের মধ্যেই তোমরা কিন্তু আলটিমেটলি এটা দেখতে পারবে ব্যাপারগুলো। ভাই তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবে। 1 ঘন্টার মতো ক্লাস হবে তো নাকি রিজভি? ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, খুব বেশি সময় নেওয়ার কিছু নাই। তোমরা খুবই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা একবার দেখো, আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, ওকে রিজভি? অন্তর ভাইয়ের সুন্দর এন্ট্রির পরে আমি যদি একটু অ্যাড করতে চাই, মানে ক্লাসে ঢোকার আগে, দেখো বাচ্চারা, সাস্টের জন্য আমরা অন্যান্য যেরকম লাস্ট শট ক্লাস নেই বা ওয়ান শট ক্লাস নেই অথবা শেষ সময় ম্যারাথন ক্লাস নেই, আমার কাছে মনে হচ্ছে সাস্টের জন্য কোশ্চেন কমন ফেলাই দিব এইভাবে বলা একটু স্পর্ধার ব্যাপার। কারণ এখানে প্রশ্ন, বায়োলজির টিচার হিসেবে আমার কাছে প্রশ্ন খুব ভালো লাগে, কিন্তু স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছে ভালো লাগবে না। কারণ প্রশ্ন অনেক কনসেপচুয়াল এবং সত্যি কথা বলতে 50%-এর উপর প্রশ্নই আসলে কনসেপচুয়াল প্রশ্ন অ্যান্ড ডিপ থেকে আসে। সো আমরা যারা ভালো করে বায়োলজি পড়ছি তারা এখানে ভালো রিটার্ন পাবো, যারা একটু কম গভীরে বায়োলজি পড়ছি তাদের এক্সপেকটেশন আসলে বেশি থাকলে একটু হতাশ হবো, টু বি অনেস্ট। তো প্রিপেয়ার থাকো যে সবার জন্য এটা কঠিন, নট অনলি ফর ইউ, ইটস ফর অল, সবার জন্যই কঠিন। বাট তার মধ্যে থেকে চিন্তা করে যতখানি পারা যায়, বুঝছো? কিন্তু তুমি হাল ছাড়বা না। এমন না যে তুমি ভাই বলছে যে আচ্ছা কঠিন হবে মানে একদম বিধ্বংসী কঠিন, আমি কিছু পারবোই না, এমন না। কিন্তু চিন্তা করলে দেখবা তুমি ক্লিক করে ফেলতে পারছো। যাদের চিন্তা ক্ষমতা বেশি তারা বের হয়ে আসতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কিছু প্রশ্ন দেখবো এবং এই টপিকগুলো থেকে ঘুরায় পেঁচে এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে আমি মানে এর সাথে সংশ্লিষ্ট সম্পূর্ণ এরকম তথ্যগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তোমরা মাথা খোলা রাখো, চোখ কান খোলা রাখো, আমার আগে অ্যান্সার করার চেষ্টা করো। আরেকটা ব্যাপার হচ্ছে, হাতে যেহেতু খুব একটা সময় নেই, আমি চাইলেও আসলে খুব বড় ক্লাস তোমাদেরকে এখন মানে নেওয়ার ইচ্ছে নাই। সো এই জন্য এটার নাম কুইক অ্যানালাইসিস। লেটস গো, চলো দেখি আলোক রশ্মির কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। তাহলে যদি এটা একটা সাধারণ প্রশ্ন হতো, প্রশ্নটা হয়তো যে কোন আলোতে ফটোসিনথেসিস বেশি হয়, তখন উত্তর হতো লাল আলো, রাইট? একটা রং যদি থাকে তাহলে লাল আলো। আর যদি বলে বর্ণালী কোনটা, সালোক সংশ্লেষণের জন্য কার্যকর বর্ণালী কোনটা, তখন কিন্তু আমরা কয়টা রং বলি? 4টা রং, মানে 7টা রঙের মধ্যে প্রান্তের, এই প্রান্তের বেনিয়া সহ কলার মধ্যে বেগুনি নীল, আর হচ্ছে লাস্টের দিকে কমলা লাল, এই 4টা রং হচ্ছে সালোক সংশ্লেষণের কার্যকর বর্ণালী। আর একক আলো বললে লাল আলো। এখানে বর্ণালীর কথা বলে নাই, একটা স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে লাল আলোটাই চাচ্ছে। আমি যদি ওদের তরঙ্গ দৈর্ঘ্যের কথা লিখি তোমাকে, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে শুরু, 380 ন্যানোমিটার থেকে লাল হচ্ছে 780 পর্যন্ত। এটুকুই আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লালটা কত? একটু 700-র দিকে, শেষের দিকে না বলো? তাহলে আমি এখানে যদি খুঁজে বেড়াই, এখানে দেখো লাল আলো কোনটাকে পাই, এইটা হবে হচ্ছে ধরো আসমানি, তাই না? আচ্ছা, এটা কি? এটা লালের মধ্যে পড়বে না, দেখো 750 পর্যন্ত চলে গেছে, এটা লালের দিকে না বলো? তাহলে আমি এই জন্য এ নাম্বার উত্তরটা দাগাবো এই টাইপের প্রশ্নটা আসলে, বুঝছো? এগুলো এটা লাস্ট ইয়ারের প্রশ্ন। তাহলে বুঝতে পারছো কিভাবে ভেবেচিন্তে দাগালাম। বইয়ে কোথাও কিন্তু স্পেসিফিকলি এই লাইট, এই তথ্য দিয়ে কিন্তু প্রশ্নটা নাই। এটা তাহলে চিন্তা করে পারতে হলো। ফাইন, তাহলে এইভাবে চিন্তা করব। এটা আবার একদম বইয়ের হুবহু প্রশ্ন, ছক থেকে আসছে। তোমরা দেখছো যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো আছে ওইগুলো একটা ছক দেওয়া আছে, রাইট? বইতে, জেনেটিক্স চ্যাপ্টারে। তো ওইখান থেকে প্রশ্নটা দেওয়া, একটু পড়ি। মানবদেহের সারা শরীরে লোম থাকবে, এটা কোন রোগের কারণে হয়? বুঝো? তাহলে এটা একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ডেফিনেটলি এটা হিমোফিলিয়া না। হিমোফিলিয়াতে কি হয়? রক্ত জমাট বাঁধে না, তাই তো? রক্ত জমাট বাঁধে না। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি, দুইটা হিমোফিলিয়া আছে। হিমোফিলিয়া এ তে ফ্যাক্টর, রক্তজঞ্জনের 13টা ফ্যাক্টরের মধ্যে কয় নাম্বার ফ্যাক্টর মিসিং থাকে বলো? 8 নাম্বার মিসিং থাকলে হিমোফিলিয়া এ। আর যদি 9 নাম্বার ফ্যাক্টর মিসিং থাকে তাহলে এটা হিমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া।
আচ্ছা, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হইলেও এটা না। কনজেনিটাল ইকথিওসিস, এটা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার? না, এটা ছিল লিথাল জিনের মধ্যে। কনজেনিটাল মানে জন্মগত, আর ইকথিওসিস, ইকথি বলতে আসলে আইস বুঝায়। এখানে স্কিনটা এত শুষ্ক হয়, এত মোটা হয়, এটা আইসের মতো হয়ে যায়, বুঝছো? জন্মগতভাবে যদি এমন বাচ্চা হয় তখন এটাকে কনজেনিটাল ইকথিওসিস বলে। এটা কি দিয়ে হয়? লিথাল জিন। তো লিথাল জিন দিয়ে যে রোগগুলো হচ্ছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দিয়ে যে রোগগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে তোমার পড়া থাকা উচিত। এগুলো ইম্পর্টেন্ট আছে। কেমন? হাইপার ট্রাইকোসিস, চলো একটু পড়ি। হাইপার মানে বেশি, হাইপার মানে বেশি, আর ট্রাইকোম মানে হচ্ছে লোম, আর সিস মানে প্রক্রিয়া। তাহলে হাইপার ট্রাইকোসিস হচ্ছে সারা শরীরে অনেক বেশি লোম থাকবে। এর মানে এই না আমাদের আশেপাশে অনেক আছে যে পুরুষদের মধ্যে বুকে অনেক লোম, তার হাইপার ট্রাইকোসিস, নট লাইক দ্যাট। মানে এখানে আনইউজুয়াল জায়গাগুলোতে অনেক বেশি লোম থাকবে। ধরো কারো গালে লোম, কপালে লোম, বুঝছো, অনেক বেশি লোম, তখন এটাকে হাইপার ট্রাইকোসিস বলা যায়। আর ব্রাকিফ্যালাঞ্জি, এটাও একটা কি লিথাল জিন দিয়ে হয়। এই দুইটাই লিথাল জিন। ব্রাকিফ্যালাঞ্জিতে কি হয়? এখানে আঙুলের গিট, এই যে একটা দুইটা তিনটা গিট না আমাদের, ওদের থাকে দুইটা গিট। ফ্যালাঞ্জি শব্দটা আসছে ফ্যালাঞ্জেস থেকে। ফ্যালাংস কোনগুলা? তোমার আঙুলের এই হাড্ডিগুলোকে কি বলে? ফ্যালাংস। তাহলে তোমার দেহে মোট ফ্যালাংস আছে কতগুলা বলো? ট্রিকি প্রশ্ন কিন্তু এটাও। তুমি ভাবতে পারো যে আচ্ছা উত্তর বোধহয় 14টা, এক হাতে 14টা, বুঝো? এই হাতে তোমার এই যে 3 4 12, আর এই আঙুলে দুইটা, 14টা। তাহলে দুই আঙুলে কয়টা হইলো? দুই হাতে কয়টা হইলো? 28টা। সারা দেহ বললে কি খালি তোমার দুইটা হাত না, দুইটা পাও আছে। তাহলে তোমার দেহে মোট ফ্যালাংস কয়টা হইলো বলো? 28 যোগ 28, 56টা। তাহলে এই টাইপের ট্রিকি প্রশ্নই আসবে। ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টাইতে হয়। কয়বার খোলস পাল্টায়ও? 5 বার, বুঝছো? নিম্ফ দশা থেকে পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত 5 বার খোলস বদলায়, বুঝছো? তো এই খোলস বদলানোর ঘটনাকে বলা হয় মোল্টিং। এটার আরেকটা নাম আছে, এটাকে অনেকে একডাইসিসও বলে। কি বলে বলো? একডাইসিস, একডাইসিস। এন্ড এইখানে যে হরমোনটা হেল্প করে, সেই হরমোনটার নাম হচ্ছে একডাইসন। তো এই হরমোনটা একডাইসিসে হেল্প করে বা মোল্টিং এ হেল্প করে, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখো এখানে প্রক্রিয়ার নাম জানতে চাইছে, এখানে কি হরমোনের নাম জানতে চাইছে? তাহলে যদি কেউ ভুল করে একডাইসন দাগাই দেয় তাহলে ভুল হবে না? বলো, তাহলে উত্তর হবে মোল্টিং। এন্ড ইনস্টার ব্যাপারটা কি ভাই? ইনস্টার ব্যাপারটা হচ্ছে ধরো ঘাসফড়িং এর যে বাচ্চা দশাটা, নিম্ফ দশা। নিম্ফ তো চিনছো, তেলাপোকার ক্ষেত্রে নিম্ফ দেখা যায়। দেখবা যে তেলাপোকার ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায়, উড়াল দিতে পারে না ওরা, কারণ নিম্ফ দশায় ওদের ডানা থাকে না। ডানা প্যাড থাকে, ওইখান থেকে এখনো ডানা তৈরি হয়নি, তাই নিম্ফ উঠতে পারে না। তেলাপোকার নিম্ফগুলো উঠতে পারলে খুব ভয়ঙ্কর হইতো। এমনিতেই তোমরা এমনি তেলাপোকা ভয় পাও, নিম্ফ উঠতে পারলে ছোট ছোট বাচ্চাগুলো উড়ে বেড়াইতো। ওরা জোরে দৌড়তে কিন্তু উঠতে পারে না। তো নিম্ফ দশা হচ্ছে ওদের বাচ্চা অবস্থা। এরকম 5টা নিম্ফ দশা থাকে, বুঝছো? তাহলে ধরো নিম্ফ 1 থেকে নিম্ফ 2, এই যে মাঝখানের সময়কালটা, বুঝছো, এই সময়টাকে বলা হয় ইনস্টার। এই যে দুইটা নিম্ফ দশার মাঝখানের সময়টা, এটাকে বলা হয় ইনস্টার, বুঝছো? নিম্ফ 1 থেকে নিম্ফ 2 কেমনে হয়েছে? মাঝখানে ওরা একটা মোল্টিং করে খোলস ফেলে দিয়ে ও নিম্ফ 2 দশায় আসছে। আবার নিম্ফ 2 থেকে যখন ও নিম্ফ 3 হবে, নিম্ফ 3, তখন আবার আরেকবার মোল্টিং করবে। তো এই 2 থেকে 3 পর্যন্ত ধরো ও 1 সপ্তাহ ছিল, ওই 1 সপ্তাহ সময়টাকে তুমি ইনস্টার বলবা। বুঝাইতে পারলাম? আর মেটামরফোসিস শব্দটার অর্থ কি? মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। কি বলো? রূপান্তর। তাহলে মেটামরফোসিস আছে 2 রকমের, বুঝছো? ঘাসফড়িং তেলাপোকার ক্ষেত্রে যেমন বললাম ওদের বাচ্চাগুলা নিম্ফ বলি, এন্ড ওই বাচ্চাগুলা কিন্তু দেখতে পূর্ণাঙ্গ প্রাণীর মতোই। যেমন তেলাপোকার বাচ্চা দেখতে তেলাপোকার মতোই লাগে, তাই তো? কিন্তু প্রজাপতির যে বাচ্চা, দেখছো তোমরা কখনো? প্রজাপতির বাচ্চা কিন্তু দেখতে প্রজাপতির মতো না। যখন ও ছোট ছিল তখন ও কি ছিল? ও ছিল একটা কি, একটা কীট আঁকার চেষ্টা করলাম, বুঝছো? এইটা ছিল একটা প্রজাপতির বাচ্চা। তুমি ধরো সবজি কাটতে গিয়ে দেখছো যে আরে এটা তো কীরা বা কীট, তুমি ভয়ে দৌড়ে পালাইছো। তো এই কীটটাই, এই লার্ভাটাই, এর নাম হচ্ছে লার্ভা, বুঝছো? এই লার্ভাটাই একদিন তোমার সুন্দর প্রজাপতি হবে। প্রজাপতি কিভাবে আঁকে? ধরো এটাই আমাদের প্রজাপতি, বুঝছো? যাকে দেখে তুমি ভয় পেয়ে পালাইছিলে ছোটবেলায়, সেই একদিন সুন্দর প্রজাপতি হয়ে উড়ে বেড়াবে। তখন তুমি তাকে ধরতে যাবা, দেখবা তখন আর তাকে, সে তোমাকে ধরা দিচ্ছে না। আমাদের জীবনটা অনেকটা এরকম, বুঝছো? এই যে তোমরা অনেকে অনেক জায়গায় চান্স পাও নাই দেখে নিজেদেরকে এরকম লার্ভা ভাবতেছো, যে সবাই বোধহয় তোমাকে ঘৃণা করে। অ্যান্ড আসলে টু বি অনেস্ট, আমাদের চারপাশে একটু টক্সিক। এখানে অনেক মানুষ অনেক কথা বলে, এগুলো তোমাদের মনে, ছোট মনে আঘাত করে, এটা খুবই সত্য। কিন্তু তুমিও একদিন দেখাই দিবা, সাস্টে চান্স পেয়ে তুমিও প্রজাপতি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাকে তখন মানুষজন ধরতে যাবে কিন্তু তুমি ধরা দিবা না, তুমি উড়ে চলে যাবা, বুঝছো? আচ্ছা, যাই হোক,
তো প্রজাপতির যে রূপান্তর বা মেটামরফোসিস এটাকে আমি বলবো সম্পূর্ণ রূপান্তর, একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বাট ঘাসফড়িং তেলাপোকার যে রূপান্তর এটাকে আমি বলবো অসম্পূর্ণ রূপান্তর, কারণ এখানে একদম আমূল পরিবর্তন হয়নি। আগে বাচ্চাকালে যেমন দেখতে বড় হলে অমন দেখতে, কিছু বৈশিষ্ট্য শুধু চেঞ্জ, তাই এটা অসম্পূর্ণ। আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি সবগুলো শব্দ। হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব কত ন্যানোমিটার? তোমার বইতে আছে? নাই, তোমার বইতে আছে হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার। তাহলে এবার একটু এখানে ম্যাথ অ্যাড হয়ে গেল। তো মাইক্রোমিটারকে তুমি যদি 1 মাইক্রোমিটারকে মানে ন্যানোমিটার নিতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1 মাইক্রোমিটার মানে কত? 1000 ন্যানোমিটার বা 10 কিউব ন্যানোমিটার। এবার এইটাকে যদি ন্যানোমিটার নেই, এটাকে 100 দিয়ে গুণ করি, তাহলে কত ন্যানোমিটার হবে বলো? 100 কেন, 1000 দিয়ে গুণ করি, তাহলে 100 ন্যানোমিটার হবে না? তাহলে উত্তর কত হইলো বলো? 100। পারছি সবাই? মাথায় ঢুকছে? ওকে, গ্রেট। দেখো, সব পরীক্ষাতে আসে ম্যাক্রোমোল কোনটা বা ম্যাক্রোমোল নয় কোনটা। এখানে কি বলছে? মাইক্রো নিউট্রিয়েন্ট, মানে মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান আছে, বুঝছো? এর মধ্যে কিছু লাগে বেশি পরিমাণে, আবার কিছু লাগে কম পরিমাণে। যেমন ধরো তুমি যখন খাবার খাচ্ছ, ধরো তুমি খিচুড়ি দিয়ে খাচ্ছ, আচার দিয়ে খিচুড়ি খাচ্ছ, তাহলে কোনটাকে তোমার বিবেচনায় কোনটা ম্যাক্রো বলো? খিচুড়ি অনেক বেশি পরিমাণে, আচার কি অনেক বেশি পরিমাণে? আচার তো অল্প নিচ্ছ, তাই না? আচারটা হচ্ছে তোমার জন্য মাইক্রো এলিমেন্ট। এরকম উদ্ভিদের জন্য সোডিয়াম যেই পরিমাণে লাগে, পটাশিয়াম যেই পরিমাণে লাগে, আয়রন কিন্তু ওই পরিমাণে লাগে না। তাহলে সোডিয়াম বা পটাশিয়াম এগুলো হচ্ছে ওদের কি বলে ম্যাক্রো। সোডিয়াম না, সরি, ধরো নাইট্রোজেন বা পটাশিয়াম এগুলো হচ্ছে ওদের জন্য ম্যাক্রোমৌল। হ্যাঁ, বাট আয়রন এটা হচ্ছে ওদের জন্য মাইক্রোমৌল। তো তোমরা সবাই জানো ম্যাক্রোমৌলগুলা, এই যে সবচেয়ে আলুর চপ ভালো কোথায় পাওয়া যায়? একটা ক্যাফে আছে, চেনো কিনা? MGK ক্যাফে, তাই না? MGK ক্যাফে কেন বিখ্যাত? ফর নাইস চপস। নাইস চপস। এখানে 9টা ম্যাক্রোমৌল আছে। তাহলে আমরা মাইক্রোগুলা শিখি নাই, ধরো মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা মাইক্রোগুলা শিখো নাই। তাহলে ম্যাক্রোগুলাকে আমি এখান থেকে বাদ দিলেই হবে, তাই তো? এই যে দেখো, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই 9টা হচ্ছে ম্যাক্রোমৌল। এগুলো উদ্ভিদের বেশি পরিমাণে লাগে, বাকিগুলো হচ্ছে মাইক্রোমৌল। তাহলে আমি যেখানে ম্যাক্রোমৌল পাবো এটা বাদ দিয়ে দিব। পটাশিয়াম পাইছি, বাদ। পটাশিয়াম একটা ম্যাক্রোমৌল, ওকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দুইটাই ম্যাক্রোমৌল, বাদ। এখানে পটাশিয়াম পাইছি, বাদ। তাইলে আয়রন, জিঙ্ক এগুলো কি একটাও আছে এখানে? নাই। যদিও আগে আয়রনকে ম্যাক্রো ধরা হইতো, এই জন্য ক্যাফের এফি, বাট আয়রন কিন্তু আসলে কি না, ম্যাক্রো না। আয়রন অল্প পরিমাণে লাগে, তাই মাইক্রো। উত্তর কি হবে? এইটাই। যে এই ব্যাপারটা দেখো, এইটা কিন্তু প্রথম পড়ায় না, প্রশ্নটা পড়ে তোমার মনে হবে আর এই জীবনে দেখি না এই প্রশ্নটা, কারণ এখানে মাইক্রো মৌল না বলে বলছে মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো এলিমেন্ট। আবার এটা যুগল, যুগল বলতে দুইটা করে আছে, এগুলো একটু চিন্তা করো। প্রশ্ন কিন্তু সোজা, টপিক কিন্তু সোজা, বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। কোন দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে? তাহলে আমরা তোমাদের প্লাজমোলাইসিস পর্যন্ত পড়াই, বাকিটুকু তোমার কনসেপ্ট। প্লাজমোলাইসিস কি জিনিস এটা বোধহয় সবাই জানো। মনে করো এটা কোষ প্রাচীর উদ্ভিদের, ওকে? এটা কোষ প্রাচীর, এটা হচ্ছে তার কোষ ঝিল্লি, ফাইন। এইবার এখানে বহিঃ অভিস্রবণ হয়েছে। বহিঃ অভিস্রবণ মানে কি? এখান থেকে পানি বেরোয় গেছে। পানি বেরোয় যাওয়া মানে বহিঃ অভিস্রবণ, এক্সোসমোসিস। তাইলে এখন কি হবে? এখন আমার আগের কোষ প্রাচীর আগের মতোই আছে, রাইট? কিন্তু আমার যে কোষ ঝিল্লি বা ভেতরে যে প্রোটোপ্লাজম, এটা চুপসে যাবে না পানি বের হয়ে যাওয়ায়? বলো, পানি বের হয়ে যাওয়ায় এটা সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম যাই বলে, এটা চুপসে যাবে না? চুপসে গেছে। এই ঘটনাকে আমি বলি প্লাজমোলাইসিস। এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে প্লাজমোলাইসিস কেন হবে? কখন পানি বের হয়ে যাবে? এর চারপাশে, এই কোষটার চারপাশে মনে করো একটা দ্রবণ আছে, ওকে, ফাইন, ওকে। তো এই দ্রবণের ঘনত্ব কেমন হইলে এই কোষ থেকে পানি বের হয়ে যাবে? হোয়াট ডু ইউ থিংক? কেমন হইলে? মনে রাখবা, এই যে অসমোসিস বা অভিস্রবণ, এটার উদ্দেশ্য কি জানো? দুই পাশের ঘনমাত্রা ইকুয়াল করা, বুঝো? তাইলে কখন পানিটা বাইর হবে? যদি এই পাশের ঘনত্বটা বেশি থাকে, এই ঘনত্বটা বেশি মনে করো, ঠিক আছে, আর এইখানে ঘনত্ব মনে করো কম, বুঝো? তাইলে তুমি ব্যালেন্স করতে যাচ্ছ, তখন কি করবা? মনে করো এটা হচ্ছে হলের ডাল, যেখানে ডালের কি বলে কণা খুঁজে পাওয়া দুষ্কর, হ্যাঁ, আচ্ছা, খালি পানি। আর এটা মনে করো বাসার ঘন ডাল। তো তুমি চাচ্ছ হলের ডাল আর বাসার ডালকে মিশায়া একটা ইকুয়াল কনসেন্ট্রেশন আনার জন্য। তাহলে তুমি কি করবে? হলের ডাল থেকে পানিটা বাসার ডালে মিশাবা না? বলো, এই যে তোমার হলের ডাল থেকে পানিটা বাসার ডালে তখন বেরোয় যাবে, তাইলেই দুইটার ঘনত্ব কি হবে? ইকুয়াল হবে।
আমি জানি না তোদের বুঝাইতে পারলাম কি না। অভিস্রবণের মেইন উদ্দেশ্য হচ্ছে দুই পাশে ঘনত্ব ইকুয়াল করতে চায় ও, বুঝছো? সো অনলি এই কেসেই পানিটা বের হয়ে যাবে। তাহলে বলো আমাদের এই দ্রবণটা কোন দ্রবণে কোষে প্লাজমোলাইসিস ঘটবে? তাহলে এই দ্রবণটার ঘনত্ব কেমন? বেশি, তখনই প্লাজমোলাইসিস হবে, তখনই এখান থেকে পানি বের হয়ে গিয়ে কোষের অবস্থা এমন হবে। তাহলে বেশি ঘনত্বের দ্রবণের ইংরেজি কি বলো? হাইপার মানে শিখাইছে ভাই বেশি, আর টনিক বলতে ঘনত্বটা বুঝাচ্ছে। তাহলে হাইপারটনিক মানে বেশি ঘনত্ব, হাইপোটনিক মানে কি? কম ঘনত্ব, হাইপো মানে কম, আইসোটনিক মানে কি? ইকুয়াল ঘনত্ব। ইকুয়াল ঘনত্বের যদি থাকতো যে কোষের ভেতরে যা ঘনত্ব কোষের বাইরেও তাই ঘনত্ব, তাহলে কোনো অভিস্রবণই হইতো না, কারণ ইকুয়ালি তো আছে। এটাই তো উদ্দেশ্য অভিস্রবণের, উদ্দেশ্য তো অলরেডি অ্যাচিভড, বুঝছো ব্যাপারটা? আর এটা হুদাই দিচ্ছে, তাহলে উত্তর কি হবে? হাইপারটনিক। মাথায় ঢুকছে ব্যাপারটা? আচ্ছা, এটার উল্টা প্রক্রিয়াটার নাম কি এটা একটু শিখাই দিই। প্লাজমোলাইসিস তো এভাবে হইলো ভাই। এখন যদি এটার মধ্যে পানি ঢুকে, এটার মধ্যে পানি যদি ঢুকে, এটাকে আমরা কি বলবো? এন্ডোসমোসিস বা অন্তঃঅভিস্রবণ। তখন আবার সেই অবস্থায় ফেরত আসবে না? বলো, আবার সেরকম স্ফীত হয়ে যাবে না কোষটা? এই কন্ডিশনকে বলে হচ্ছে টার্জিডিটি। কি বলে বলো? টার্জিডিটি, বুঝছো? আর এরকম টার্জিডিটি হইলে পরে এই যে কোষ ঝিল্লিটা কোষ প্রাচীরের গায়ে যে প্রেসারগুলো দেয়, এটাকে বলা হয় টার্গার প্রেসার। কি বলে বলো? টার্গার প্রেসার। কোষ ঝিল্লিটা কোষ প্রাচীরের উপর যে চাপ দেয়, যে টান টান হয়েছে না, ভেতরে পানি ঢুকে কোষ প্রাচীরের উপর চাপ দিচ্ছে, এটাকে বলা হয় টার্গার প্রেসার। এই অংশের আরো কিছু পড়াই দিই তোমাকে। আমরা মোটামুটি অ্যারাউন্ড আজকে 40টা প্রশ্ন নিয়ে কথা বলবো, বুঝছো? সো প্যারা নিও না, ক্লাস বেশি দীর্ঘ হবে না, বাট অ্যাসোসিয়েটেড পড়াগুলো একটু পড়ে ফেলি। আচ্ছা, এখানে একটা টপিক আছে ইমবাইবিশন। ইমবাইবিশন মানে পানি শোষণ করা। তোমরা কি কেউ ছোলা ভিজায় রাখছো? রোজার দিনে সেহরির সময় ছোলা ভিজায় রাখো, সেগুলা ইফতারের সময় খাও, এরকম হয় না? ছোলা ভিজায় রাখলে দেখবা ফুলে ফেপে ওরা অনেক বড় হয়েছে, রাইট? তাহলে এই যে একটা বীজ পানি শোষণ করছে, এই পানি শোষণ করার প্রক্রিয়াটাকে আমরা ইমবাইবিশন বলি। ওকে, এটা একটু জেনে রাখো। আর কি জানবা? ব্যাস, আগাই। মানুষের দেহে যে ইনসুলিন উৎপাদনকারী জিন আছে, এটার অবস্থান কত নাম্বার ক্রোমোসোমে? মানুষের যে কোনো একটা কোষ তুমি যদি নাও, যে কোনো একটা ডিপ্লয়েড কোষ নিলা, তাহলে ওখানে কয়টা ক্রোমোসোম আছে? 46টা। মানুষের দেহে 100 ট্রিলিয়ন কোষ আছে তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী, বাস্তবে আরেকটু কম। 100 ট্রিলিয়ন কোষের মধ্যেই কিন্তু 46টা ক্রোমোসোম আছে দেহকোষের মধ্যে, বুঝছো? তাহলে আমি সেখান থেকে একটা দেহকোষ আঁকি, থিঙ্ক দ্যাট এটাই আমার সেই দেহকোষ, বুঝছো? এই দেহকোষে এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই তো? এই নিউক্লিয়াসের মধ্যে 1 নাম্বার ক্রোমোসোম কয়টা পাবো? 2টা। 2 নাম্বার ক্রোমোসোম কয়টা পাবো? 2টা। 3 নাম্বার ক্রোমোসোম কয়টা পাবো? 2টা। 20 নাম্বার ক্রোমোসোম কয়টা পাবো? 2টা। সব 2টা 2টা করে, রাইট? তাহলে ভাই এটা কেমনে বুঝলেন? এদের গায়ে কি নাম্বার লেখা আছে? লেখা তো নাই, তাহলে কেমনে বুঝলেন? ওকে, এইটা বুঝলাম হচ্ছে আমি ওদের সাইজ দেখে। যেটা সবচেয়ে বড় এটা 1 নাম্বার, যেটা তার চেয়ে ছোট এটা 2 নাম্বার, যেটা তার চেয়ে ছোট এটা 3 নাম্বার, তার চেয়ে ছোট হইলে মানে এরকম করে নাম্বারিং গুলো করা হয়। তাহলে আমাদের যে কোনো দেহকোষে তুমি 11 নম্বর ক্রোমোসোম পাবা 2টা। আমি 11 নম্বর ক্রোমোসোমকে ধরো এখানে আঁকতেছি, ওকে? ধরো এটা আমাদের 11 নম্বর ক্রোমোসোম, ওকে? দেখো এই ক্রোমোসোম জোড়ার একটা কিন্তু আমার প্রথম কোষের নাম কি বলতো? আমার প্রথম কোষের নাম হচ্ছে জাইগোট। আমি তুমি সবাই মায়ের গর্ভে কি জাইগোট হিসেবে ছিলাম না? ওই জাইগোট কোত্থেকে আসছিল? শুক্রাণু আর ডিম্বাণু মিলে, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলে, তাই তো? শুক্রাণুতে ছিল 23টা ক্রোমোসোম। তাহলে শুক্রাণুর মধ্যে 11 নম্বর ক্রোমোসোম কয়টা ছিল? একটা। ডিম্বাণুতে ছিল 23টা ক্রোমোসোম, ওই 23টার মধ্যে 11 নম্বর ক্রোমোসোম কয়টা? একটা, বুঝছো? তাইলে আমরা বাবার কাছ থেকে পাইছি একটা 11 নম্বর ক্রোমোসোম, বুঝছো? আর মায়ের কাছ থেকে পাইছি একটা 11 নম্বর ক্রোমোসোম, ওকে? তাহলে আমাদের প্রত্যেকটা দেহে 11 নম্বর ক্রোমোসোম কয়টা? প্রত্যেকটা দেহকোষে 11 নম্বর ক্রোমোসোম 2টা করে। এবার সেই 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষে তুমি যদি চলে যাও, তাইলে তুমি পেয়ে যাবা কি? ইনসুলিন তৈরির জিন। এটা হচ্ছে ইনসুলিন তৈরির জিনের একটা লোকাস। লোকাস মানে অবস্থান। ইনসুলিন তৈরির জিনটা এখানেই পাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনার কথা মতো প্রত্যেকটা কোষে ইনসুলিন তৈরির জিন আছে, কথা কি ঠিক? হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা কোষ কি ইনসুলিন তৈরি করে? উত্তর হচ্ছে না, করে না। তাহলে কাহিনীটা কোথায়? কাহিনী হচ্ছে এটাই
যে তোমার দেহের 98% ডিএনএ প্রকাশিত হইতে পারে না, বুঝছো? মানে কোনো কাজে লাগে না, ওইগুলাকে জাঙ্ক ডিএনএ বলি। তাহলে আমাদের দেহেও শুধুমাত্র ইনসুলিন তৈরির জিনটা একটা কোষেই প্রকাশিত হইতে পারছে, মানে এক ধরনের কোষ, ওটাকে বলি বিটা কোষ, ওটা অগ্নাশয়ে অবস্থান করে। বাকি সবগুলো দেহ কোষের মধ্যে ইনসুলিন তৈরির জিন আছে, বাট সে প্রকাশিত হইতে পারে নাই। কাহিনী কি ক্লিয়ার? আমি আসলে এগুলাতে সব কনসেপ্টে জোর দিচ্ছি, বুঝছো? এই জন্য একটু কি বলা যায়, বইতে নাই ব্যাপারগুলা, তাও একটু কনসেপ্টের উপর বেস করে এই কথাগুলো তোমাকে একটু বলছি আর কি, যতখানি পারি। এখন তো শেষ সময়, হোয়াটএভার। তাহলে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কত নাম্বার হইলো? 11 নাম্বার ক্রোমোজোমে, বুঝছো? ওকে, তারপর আসো 80S রাইবোজোমের অধিকারীকে আমরা জানি আদি কোষে 70S, প্রকৃত কোষে 80S। এবার আসো এইখানে কোনটা আদি কোষ কোনটা প্রকৃত কোষ কেমনে চিনবো? পড়ার মাধ্যমে চিনতে হবে। ব্যাসিলাস মানে হচ্ছে দন্তাকৃতির ব্যাকটেরিয়া, বুঝছো? সিউডোমোনাস, ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা পড়ে থাকলে সিউডোমোনাস সম্পর্কেও জানা উচিত। সিউডোমোনাস হচ্ছে একটা তেল খেকো ব্যাকটেরিয়া, বুঝছো? তাহলে সিউডোমোনাস ব্যাপারে একটা তথ্য দিয়ে, ওটা তেল খেয়ে ফেলতে পারে। মানে ধরো তোমার সমুদ্রে অনেক তেল পড়ে গেছে মনে করো, একটা ট্যাঙ্কার বিস্ফোরণ হয়ে বা কিছু হয়ে, তুমি সিউডোমোনাস ব্যাকটেরিয়া ছেড়ে দিলে ওই তেল খেয়ে ফেলবে, পরিবেশ বাঁচাবে। আবার এই সিউডোমোনাস হচ্ছে তোমার নাইট্রোজেন সংবন্ধন করে। কি করে বলো? নাইট্রোজেন সংবন্ধন, উদ্ভিদের জন্য বাতাস থেকে নাইট্রোজেন ধরে দেয়। আচ্ছা, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন আর কে করে? এটা ইম্পর্টেন্ট আছে, তুমি এটাকে মনে রাখবে হচ্ছে ক্যাপ দিয়ে, ক্যাপচার করে, নাইট্রোজেন ক্যাপচার করে, বুঝছো? সি দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম একটা ব্যাকটেরিয়া, ইম্পর্টেন্ট, ক্লস্ট্রিডিয়াম। এ দিয়ে হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজো মানেই হচ্ছে নাইট্রোজেন, বুঝছো? অ্যাজো মানে নাইট্রোজেন, ওর নামেই আছে অ্যাজোটোব্যাক্টার। ওকে, আর পি দিয়ে হচ্ছে সিউডোমোনাস, পি দিয়ে সিউডোমোনাস, এটার পুরোটা লিখলাম না। আরেকটা আছে রাইজোবিয়াম, এটা আলাদা করে মনে রাখো, এটা শিম গাছের নডিউলে থাকে, রাইজোবিয়াম, বহুরূপী একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, রাইজোবিয়াম শিম গাছের নডিউলে থাকে, শিম গাছের মূলে থাকে, ও নাইট্রোজেন সংবন্ধন করে। আচ্ছা, তাহলে ও একটা ব্যাকটেরিয়া, ওরও কি আছে তাহলে 70S। স্ট্রেপ্টোমাইসিস, এটাও একটা ব্যাকটেরিয়া, এটার হচ্ছে 70S। অ্যাসপারজিলাস, এটা একটা ছত্রাক, বুঝো? ছত্রাক হচ্ছে প্রকৃতকোষী। আদিকোষী শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, বাকি সবাই প্রকৃতকোষী। ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া ছাড়া বাকি সবাই প্রকৃতকোষী। শৈবাল, ছত্রাক, ইভেন তোমার বইতে যে ম্যালেরিয়া পরজীবী আছে প্লাজমোডিয়াম, এটাও তো এককোষী, বাট স্টিল এটা কি প্রকৃতকোষী। ওর ভেতরে সুন্দর নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, অন্যান্য কোষী অঙ্গাণু আছে, বুঝছো? ধরো আমি বললাম ইস্ট, এটা একটা এককোষী ছত্রাক, বাট এটা কিন্তু প্রকৃতকোষী। তার মানে এককোষী হইলেই যে আদিকোষী হবে এরকম কিন্তু কোনো কথা নাই। যেমন ধরো আমি বললাম ক্লোরেলা, এটা একটা শৈবাল, ক্লোরেলা একটা এককোষী শৈবাল, যেটার মধ্যে C3 চক্র আবিষ্কৃত হয়েছিল, বুঝো? তো এই ক্লোরেলাও কিন্তু প্রকৃতকোষী। ইস্ট এককোষী ছত্রাক, প্রকৃতকোষী, বুঝছো? এরকম আর কি। তাহলে অ্যাসপারজিলাস এটা একটা ছত্রাক, এন্ড ওর মধ্যে 80S রাইবোজোম থাকে। তাহলে উত্তর কি হবে? সি নাম্বারটা। অ্যাসপারজিলাস সম্পর্কে যদি আরেকটু তথ্য তুমি জেনে রাখতে চাও, অ্যাসপারজিলাস হচ্ছে কাপড়ে, সাদা কাপড়ে দেখবা চিতি পরে, কালো কালো স্পট পরে, এইটা করে, ঠিক আছে? অ্যাসপারজিলাস থেকে আরো মনে রাখতে পারো অ্যাসপারজিলাস ফ্লেভাস, এটা একটা মাইকোটক্সিন তৈরি করে, যেটা তোমার জন্য বিষাক্ত। মাইকোটক্সিন, মাইকো মানে ছত্রাক, আর টক্সিন মানে বিষ, বুঝছো? তারপর অ্যাসপারজিলাস থেকে তুমি ইও পাইতে পারো, কি বলে এটাকে, স্টেরয়েড জাতীয় ঔষধ পাইতে পারো, যদি ভুল না করে থাকি। স্টেরয়েড, অ্যাসপারজিলাস থেকে স্টেরয়েড জাতীয় ঔষধ পাওয়া যায়, এগুলো তোমার বইতে আছে। তাহলে এগুলো শর্টের বাইরে, মানে শৈবাল ছত্রাক চ্যাপ্টারে এই তথ্যগুলো আছে আর কি। অ্যান্ড সাস্টে কিন্তু শর্টের বাইরে থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো এখন আমি কি এই একদিনে কি আমি শর্টের বাইরে আলাদা করে পড়বো? না, না পড়লে নাই, পড়বো না, ঠিক আছে? আল্লাহ ভরসা। সবাত শ্বসনে গ্লুকোজ থেকে পাইরুভেট, তাহলে দেখো সবাত শ্বসনে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি, এই অংশটা মানে কোথায় হয়? গ্লাইকোলাইসিসে হয়। তুমি জানো গ্লাইকোলাইসিসে এখনো গ্লুকোজ C6H12O6, এটা 9টা বিক্রিয়ার মাধ্যমে ভেঙে সব 2 অণু করে হয়, তাই না? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2টা ATP, 2টা NADH+, রাইট? সব 2টা করে হয়। সো বিক্রিয়া হচ্ছে 9টা, কিন্তু এনজাইম এখানে লাগে 10টা, কারণ একটা বিক্রিয়া আছে হচ্ছে তোমার, মানে একটা আইসোমার তৈরির একটা বিক্রিয়া আছে, ওইটা একটা এক্সট্রা বিক্রিয়া, ওইটাকে বিক্রিয়া হিসেবে কাউন্ট করা হয় না, বাট ওইখানে তো একটা এনজাইম লাগে। তো জেনে রাখো এখানে বিক্রিয়া হয় 9টা, কিন্তু এনজাইম লাগে কয়টা? 10টা। ওকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। অ্যান্ড গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় হয়? এটা কিন্তু সবাত আবার 2 রকমের শ্বসনই গ্লাইকোলাইসিস হবে, এবং এটা হয় সাইটোপ্লাজমে। এটাই একমাত্র প্রক্রিয়া যেটা সাইটোপ্লাজমে হয়। বাকি যে প্রক্রিয়াগুলো আছে, আই মিন
এসিটাইল কোয়ের সৃষ্টি, বা যেটাকে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন নামে ডাকা হয়, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো সব কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। বুঝছো? করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোনটা? তাহলে এটা হচ্ছে আসলে একটা আরএনএ ভাইরাস। তাহলে কোনগুলো আরএনএ ভাইরাস, কোনগুলো ডিএনএ ভাইরাস, এগুলো চিনে রাখা উচিত। তো তুমি আরএনএ ভাইরাস কেমনে চিনে রাখতে পারো? ধরো তোমার একটা বান্ধবী আছে, ওর নাম হচ্ছে নিপা, কিন্তু ও চিকনা চাকনা, তো তুমি ওকে নক করছো যে হাই চিকন নিপা। নক করে কি বলবা? খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? ওকে জিজ্ঞেস করছো তুমি কি পোলাও মাংস রান্না করো, মানে এত সুবাস আসে তোমার বাসা থেকে, তুমি কি পোলাও মাংস রান্না করো? এটা যদি জিজ্ঞেস করো তাহলে হচ্ছে তুমি একটা আরএনএ ভাইরাস। এগুলো সব আরএনএ ভাইরাসের এক্সাম্পল। বুঝছো? হাই দিয়ে হচ্ছে এইচআইভি, তাহলে এইচআইভি একটা আরএনএ ভাইরাস এবং এটা রেট্রো ভাইরাস, কারণ রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে। চিকন দিয়ে বুঝছো চিকন গুনিয়া, বুঝছো চিকন গুনিয়া, পুরোটা লিখলাম না। নিপা দিয়ে হচ্ছে নিপা ভাইরাস। তুমি দিয়ে হচ্ছে টিএমভি, বুঝছো? পোলাও দিয়ে কি বলো? পোলিও। এগুলো সব আরএনএ ভাইরাস। মাংস দিয়ে কি? মামস। রান্না দিয়ে কি বলো? র্যাবিস ভাইরাসের নাম। আর রোগটার নাম কি? জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। করো দিয়ে হচ্ছে করোনা, তাহলে করোনা ফাইনালি একটা কি হইলো? আরএনএ ভাইরাস। এন্ড এই আরএনএর মধ্যে আবার এসএস ডিএস এগুলা দিয়ে কি বুঝাইছে? এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএস মানে ডাবল স্ট্যান্ডার্ড। তাহলে ভাই আরএনএ তো সিঙ্গেল স্ট্যান্ডার্ডই হবে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ভাই কখনো কি ডিএসআরএনএ হয়, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হয়? উত্তর হচ্ছে হ্যাঁ হয়। কাদের ক্ষেত্রে? রিও ভিরিডি গোত্রের যে ভাইরাসগুলো আছে, রিও ভিরিডি, এই গোত্রের ভাইরাসগুলোর আরএনএ দ্বিসূত্রক, ব্যতিক্রম। বুঝছো? তাহলে রিও ভিরিডি গোত্রে কোন ভাইরাসগুলো আছে ভাই? ওই যে ধানের বামন রোগের ভাইরাস, রিও ভাইরাস, এগুলার ক্ষেত্রে আরএনএ হয় দ্বিসূত্রক। বুঝছো? আবার আর আমি ব্যতিক্রমগুলা পড়াচ্ছি। আরেকটা গোত্র আছে, ওটার নাম হচ্ছে পার্ভোভিরিডি। কি নাম বলো? পার্ভোভিরিডি। এই গোত্রের ভাইরাসগুলা হয় একসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ। বুঝছো? সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, এটা ব্যতিক্রম। তাহলে পার্ভোভিরিডির মধ্যে তুমি বেসিকলি কোনগুলা পাবা? ওই যে কলিফাস, M13 কলিফাস, X174, এরকম কিছু নাম আছে। বুঝছো? M13 কলিফাস, এই ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পাবা। আবার আরেকজনের মধ্যে পাবা, যেমন ডেঙ্গুর ক্ষেত্রেও কি বলো? সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডেঙ্গু ব্যতিক্রম, ডেঙ্গু। তারপর হচ্ছে হেপাটাইটিস সি, এগুলার ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। ব্যতিক্রম যেহেতু, তাই তোমাকে এগুলা বললাম। সব মানে যেগুলা কঠিন, তোমার কাছে কঠিন মনে হচ্ছে না? এখন কঠিন গুলাই বেশি আসে, কি করব বলো? তাই কঠিন গুলা বলা। তাহলে এটা কি পারবো? অবশ্যই পারবো। নামই পারবো ভিরিডি, এর ডিএনএ ব্যতিক্রম, একসূত্রক। আর রিও ভিরিডি আর দিয়ে শুরু, ব্যতিক্রমী আরএনএ, আর দিয়ে শুরু। ঠিক আছে? পারা যাবে? ওকে, আর এগুলো শিখলাম। ডান। কোন পিরিয়ডকে মাছের যুগ বলা হয়? বাচ্চারা, টু বি অনেস্ট, মাছের যুগ আমরা তোমাদেরকে পড়াই হচ্ছে খালি প্যালিওজোইক, মানে নর্মালি, কিন্তু প্যালিওজোইকের মধ্যে আরো অনেকগুলা মানে ভাগ আছে। বুঝছো? এর মধ্যে ডেভোনিয়ান এবং সিলুরিয়ান, এই দুইটা যুগকে বলা হয় মাছের যুগ। বুঝছো? ডেভোনিয়ান আর সিলুরিয়ান, এই দুইটাকে কি বলা হয়? মাছের যুগ। তো এখানে ডেভোনিয়ান নাই, উত্তর হবে কি? সিলুরিয়ান। এখন টু বি অনেস্ট, এই ছক যাদের ভালো করে পড়া আছে খুব ভালো, নয়তো কোনটাকে কিসের যুগ বলা হয় এটা একটু তুমি পড়ে নিও। যেমন খুব ইজি প্রশ্ন আসলে মেসোজোয়িক বলা হয় কোনটাকে? সরীসৃপের যুগকে। বুঝছো? তারপর আর্কিওজোয়িক, এইটার কোনো কি পাওয়া যায় না, জীবাশ্ম খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, আচ্ছা। আর তোমার আছে হচ্ছে স্তন্যপায়ীর যুগ কোনটা? সিনোজোয়িক। এগুলো একটু পড়ে রেখো। স্তন্যপায়ী সিনোজোয়িক, মেসোজোয়িক হচ্ছে সরীসৃপের যুগ, প্যালিওজোয়িক হচ্ছে মাছ, উভচর, সামুদ্রিক প্রাণী, এদের যুগ। এদের মাঝখানে যে ভাগ, ওইগুলা থেকে আসছে। এখন এই ভাগগুলা অনেকগুলা নাম, যারা আগে পড়ো নাই তাদের জন্য একদিনে পড়া টাফ। স্টিল এই ছকটা ইম্পর্টেন্ট মনে হয়, এই ছকটা একটু দেখে যেতে পারো। কোন ছকটা বুঝছো? জেনেটিক্স চ্যাপ্টারের বিবর্তনের শেষ দিকে একটা ছক আছে, দেখবা ওইটা। সংক্রমণ থেকে, শর্টের বাইরের প্রশ্ন, সংক্রমণ থেকে সেরে উঠছো, এখন তুমি রোগ প্রতিরোধ ক্ষমতা পাইছো। যেমন যার একবার বসন্ত হয়েছে তার আবার বসন্ত হয় না, রাইট? একবার যে বসন্ত হয়েছে, এটার জন্য তার দেহে একটা প্রতিরক্ষা তৈরি হয়েছে, অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা তার পরে আর বসন্তের ভাইরাস ঢুকলেও রোগ সৃষ্টি করতে পারছে না। তো এই ইমিউনিটিকে কি বলা যায়? দেখো, ইমিউনিটিকে আমরা ভাগ করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে ইননেট। ইননেট মানে কি? যেটা জন্মগতভাবে পাইছি, বুঝো?
জন্মগত ইমিউনিটি, আর এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইননেট ইমিউনিটি একটা কি বলো? অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত। তাহলে আমি যে বসন্ত রোগ হইলে আমি যে আক্রান্ত, মানে বসন্তের ভাইরাস ঢুকলে আমি যে আক্রান্ত হব না, এটাকে আমি জন্ম থেকে অর্জন করছিলাম না, এটা তো আমার ইননেট না, তাই না? এইটা আমি অ্যাকোয়ার করছি পরবর্তীতে। আমি একবার আক্রান্ত হয়ে মানে বেলতলায় গিয়ে আমি একবার গিয়ে শিক্ষা পাইছি, এখন আর আমার কিছু হয় না, আমি প্রতিরক্ষা অর্জন করছি। তাহলে এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড নাই, কিন্তু এখানে আছে অ্যাডাপটিভ। তো অ্যাকোয়ার্ডেরই একটা সিনোনিমাস ব্যাপার হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। তো উত্তর হবে এটা। আর এখানে আছে হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ ইমিউনিটি অ্যান্ড হচ্ছে তোমার প্যাসিভ, আচ্ছা একটা ফোন আসছিল, ওকে। প্যাসিভ ইমিউনিটি আর একটা আছে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ আর অ্যাক্টিভ কখন বলবা? প্যাসিভ হচ্ছে বেসিক্যালি, ধরো আমি যদি এখন টিকা নেই, বুঝো না, টিকা না, ধরো এগুলো এখন বুঝানো তোমার কতখানি মাথায় ঢুকবে। তোমরা কি কোভিডের সময় দেখছিলা প্লাজমা থেরাপি নেয়? দেখছিলা? প্লাজমা থেরাপিতে কি করে জানো? ধরো আমি কোভিডে আক্রান্ত হয়ে আমি ভালো হয়ে গেছি, এর মানে কি? এর মানে হচ্ছে আমার দেহ অ্যান্টিবডি তৈরি করতে পারছে, তাই আমি ভালো হয়ে গেছি, বুঝো। আরেকজন কোভিড যে হয়েছে সে আর ভালো হইতে পারতেছে না, তার মানে তার দেহের প্রতিরক্ষা সিস্টেম তার জন্য অ্যান্টিবডি তৈরি করতে পারতেছে না। তাহলে সে এখন এসে আমাকে বললো যে ভাই, তোমার প্লাজমাতে তো অনেক অ্যান্টিবডি ঘোরাঘুরি করতেছে, তোমার রক্তরসটা যদি একটু আমাকে দিতা অ্যান্টিবডিগুলো সহ, তাইলে বোধহয় আমি ভালো হইতে পারতাম। বললাম আচ্ছা সমস্যা নেই, আমার তো রোগ ভালো হয়ে গেছে, আমার কিছু অ্যান্টিবডি আপনি নিলে আমার কোনো সমস্যা নেই, দিলাম আমি আপনাকে। তাহলে ওই যে লোকটা আমার অ্যান্টিবডি নিল, সে তার রক্তে ঢুকাইলো সেটা, বুঝো। তাইলে সে কি নিজে নিজে অ্যান্টিবডিটা তৈরি করলো? না, এটা সে আরেকজনের কাছ থেকে নিল। এইটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, বুঝছো? বুঝছো, এটাকে বাংলায় বলা যায় হচ্ছে অক্রিয়। বাংলায় তোমার বইতে বাংলা করছে অক্রিয় প্রতিরক্ষা। হ্যাঁ, অক্রিয় মানে কাজ করবে না এরকম না, মানে সে নিজে নিজে তৈরি করে না, সে আরেকজনের কাছ থেকে নিচ্ছে, বুঝছো। এবং এটা কৃত্রিম ভাবে নিচ্ছে, তো কৃত্রিম অক্রিয়। আবার ধরো ছোট বাচ্চা মাত্র জন্মাইছে, জন্মানোর পরেই সে মায়ের দুধ পান করে, মায়ের দুধের মধ্যে থাকে আইজিএ, এখান থেকে সে অনেকগুলা, আইজিএ মানে একটা অ্যান্টিবডি, মায়ের দুধ থেকে সে অ্যান্টিবডি পাইলো, এগুলো তাকে অনেকগুলো রোগ থেকে বাঁচাবে। এই অ্যান্টিবডি তো ওই বাচ্চা নিজে তৈরি করে নাই, মায়ের দুধের মাধ্যমে সে পাইছে, মায়ের দুধ থেকে পাইছে। তাহলে এটাও প্যাসিভ, তবে এটা একটা প্রাকৃতিক ঘটনা, সব বাচ্চাই জন্মানোর পরে মায়ের দুধ খাবে। তাহলে এটা কেমন হইলো? এটা হচ্ছে প্রাকৃতিক প্যাসিভ, বুঝছো, ন্যাচুরাল প্যাসিভ। তাহলে প্যাসিভের মধ্যে দুইটা উদাহরণ পড়লাম, দুইটা ভাগ, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে তোমার কৃত্রিম। কৃত্রিম কোনটা? যদি তুমি প্লাজমা নাও। আর প্রাকৃতিক কোনটা? মায়ের দুধ পান করা। তাহলে ভাই অ্যাক্টিভ কোনটা? ধরো এই যে আমার বসন্তের একটা ভাইরাস ঢুকলো আমার রক্তে, এরপর আমি নিজে নিজে বসন্তের একটা অ্যান্টিবডি বানাইলাম নিজের দেহে, আমি কারো কাছ থেকে নেই নাই। আমার দেহের বি সেলগুলা অ্যান্টিবডি কে তৈরি করে বলো? বি সেল। বি সেলটা আসলে অ্যাক্টিভেট হয়ে ওটা প্লাজমা সেল হয়, অ্যান্ড এই প্লাজমা সেল ফাইনালি এই ওয়াই আকৃতির অ্যান্টিবডিগুলো তৈরি করে। তাহলে আমি বসন্তের অ্যান্টিবডি আমি নিজে তৈরি করছিলাম, কারো কাছ থেকে নেই নেই, বিশ্বাস করো। তাহলে এটা অ্যাক্টিভলি তৈরি করছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, বুঝছো? এই, ওকে। অ্যান্ড এটা তো প্রাকৃতিক ঘটনা, বসন্তের জীবাণু যে আমার দেহে ঢুকবে এটা তো প্রাকৃতিক ঘটনা। তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় বা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। যাদের এটা কঠিন লাগছে তারা স্কিপ করে যাও, আরেকটা খালি এক্সাম্পল বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি কৃত্রিম অ্যাক্টিভ, এরকম কিছু আছে ভাই। যেহেতু অ্যাক্টিভ প্যাসিভের দুইটার মধ্যে আপনি কৃত্রিম এবং প্রাকৃতিকে ভাগ করলেন, তো অ্যাক্টিভের তো একটা এক্সাম্পল দিলেন, সেটা হচ্ছে যে আপনি বসন্তে আক্রান্ত হইলেন, এটার জন্য আপনি অ্যান্টিবডি বানাইলেন, প্রাকৃতিকভাবে আক্রান্ত হয়েছেন। সো হ্যাঁ আছে। ধরো আমি কখনোই ধরো আমি কখনোই কিসে আক্রান্ত হই নাই, ধরো আমি টিটেনাসে আক্রান্ত হই নাই, ধনুষ্টঙ্কারে আক্রান্ত হই নাই, কিন্তু আমার দেহে ধনুষ্টঙ্কারের জন্য অ্যান্টিবডি আছে। কেমনে হলো এটা? টিকা দেওয়ার মাধ্যমে। সো আমি যখন টিকা নিছিলাম তখন আসলে আমি কিছু জীবাণু আমার দেহে প্রবেশ করে দিছিলাম, এটার জন্য আমার দেহ নিজে নিজেই কিন্তু অ্যান্টিবডি বানাইছে। তো দেহ যখন নিজে নিজে অ্যান্টিবডি বানাবে, মানে এই যে বি সেল প্লাজমা সেল হয়ে অ্যান্টিবডি বানাবে, তখন এটা অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যান্ড অ্যাক্টিভ ইমিউনিটি এটা এটা কি প্রাকৃতিকভাবে হইলো? না, আমি তো ইচ্ছা করে টিকা নিছিলাম, এটা তো প্রাকৃতিকভাবে ঘুমাইছিলাম, কেউ একজন এসে স্বপ্নে টিকা দিয়ে গেছে, এরকম না, তাই না? তাহলে এটা কেমন হইলো? এটা হইলো কৃত্রিম অ্যাক্টিভ ইমিউনিটি, বুঝছো, বা কৃত্রিম সক্রিয় ইমিউনিটি। অ্যাক্টিভের বাংলা সক্রিয়, প্যাসিভের বাংলা অক্রিয়। তাহলে আমরা ইমিউনিটির যে কয়েকটা টাইপ আছে এগুলো আমি তোমাকে পড়াই দিলাম, বুঝছো। তাহলে সংক্রমণ থেকে সেরে ওঠার পর অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে আমি অ্যাকুয়েট বা অ্যাডাপটিভ ইমিউনিটি বলবো,
কারণ অ্যাক্টিভ প্যাসিভের সংজ্ঞা এটা যাচ্ছে না। প্যাসিভের মানে আমি তো বুঝাইলামই তোমাদের, যারা বুঝে না তারা আরেকবার শুনো, আর তাও না বুঝলে স্কিপ ইট। রক্তে অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে, ধরো এটা আমাদের একটা আইজিএম টাইপের অ্যান্টিবডি, বুঝছো? ওদের অ্যান্টিবডি দেখতে ওয়াই আকৃতির, তাহলে এই অ্যান্টিবডিগুলো একসাথে আসে, হ্যাঁ, অ্যান্টিবডির এইখান দিয়ে ওরা অ্যান্টিজেনের সাথে ধরে। তাহলে দেখো, মনে করো এইগুলো হচ্ছে জীবাণু, জীবাণুর গায়ের অ্যান্টিজেনগুলোর সাথে তারা অ্যাটাচ হয়েছে, অ্যান্টিজেনের অ্যান্টিবডি রিয়াকশন করছে। তাহলে রিয়াকশন করলে তারা এরকম জমাট বেঁধে যাবে না বলো? এই জীবাণুর গায়ের অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডিটা অ্যাটাচ হয়ে এরকম জমাট বেঁধে যাবে না? এরকম জমাট বেঁধে যাওয়ার ব্যাপারটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন, গ্লুয়ের মতো স্তূপীকরণ হয়ে গেল, বুঝছো? তাহলে অণুজীবগুলো তখন নিষ্ক্রিয়, অণুজীবগুলোকে সবাই এই অ্যান্টিবডিগুলো ধরে ফেলছে যে তোরা কোথাও যেতে পারবি না। অপসোনাইজেশন মানে কি? অপসোনাইজেশন মানে অণুজীবকে চিনাই দেওয়া, বুঝছো? মনে করো এটা একটা অণুজীব, এটার গায়ে একটা অ্যান্টিবডি লেগে আছে। তাহলে এখন একটা ম্যাক্রোফেজের পক্ষে, যে ম্যাক্রোফেজটা এই জীবাণুটাকে খাবে, ধর এটা একটা ম্যাক্রোফেজ, হ্যাঁ, ম্যাক্রোফেজকে তৈরি করে মনোসাইটগুলা, একটা ডব্লিউবিসি এটা, বাট আকারে বড় হয়েছে জীবাণু খাওয়ার জন্য। ওর জন্য এখন এটা চেনা অনেক ইজি যে এটা একটা জীবাণু। কেন? কারণ ওর গায়ে অ্যান্টিবডি লেগে আছে। সো অ্যান্টিবডি ওকে চিনাই দিচ্ছে যে এই ম্যাক্রোফেজ, এই যে এটাকে খাও তাড়াতাড়ি, এটা একটা জীবাণু। ধরো কেউ তোমাকে মাছের কাঁটা বেছে দিচ্ছে, তাহলে তোমার জন্য মাছ খাওয়া অনেক ইজি না? ওরকম আর কি, হ্যাঁ। তাহলে এখানে অপসোনাইজেশন মানে কি? চিনাই দেওয়া। তাহলে এখানে অপসোনিনকে, এই অ্যান্টিবডিটাই হচ্ছে অপসোনিন, অপসোনিনের কাজ করতেছে, ও চিনাই দেওয়ার কাজটা করতেছে, বুঝছো? আর ইনফ্লামেশন মানে প্রদাহ, এটা টোটালি আলাদা জিনিস। লাইসিস মানে ভাঙা, এগুলো আলাদা জিনিস, ওকে? প্রদাহ হলে কি হয়? জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা হয়, তাই না? এই পারা গেল মোটামুটি। এগুলো শর্টের বাইরে, এই জন্য একটু কঠিন মনে হবে। জীবকোষের সর্বাপেক্ষা বড় অণুর নাম কি? নিউক্লিক অ্যাসিড, এটাই সবচেয়ে বড়। প্রোটিনের তুলনায়, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এগুলোর তুলনায় ডিএনএ আরএনএ এগুলো অনেক বড়, বুঝছো? যদিও প্রোটিন বা কার্বোহাইড্রেট এগুলো পলিমার জাতীয় যৌগ, যেমন ধর যদি বলি স্টার্চ, যদি বলি তোমাকে কি প্রোটিনের মধ্যে বড় বড় পলিপেপটাইড চেইন আছে, বাট তাদের থেকে নিউক্লিক অ্যাসিড অনেক বড়, ডিএনএ অনেক বড় অণু, বুঝছো? ফ্যাটি অ্যাসিড ছোট্ট অণু, ফ্যাটি অ্যাসিড অত বড় না। মিউকোপ্রোটিন, বুঝো? মিউকোপ্রোটিন মানে কি? মিউকো মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, তো এটাকে তুমি মিউকোপেপটাইডও বলতে পারো, মিউকোপেপটাইড। অথবা তুমি এটাকে পেপটিডোগ্লাইকানও বলতে পারো, পেপটিডোগ্লাইকান। এখন কি বোধহয় আন্দাজ করা যাচ্ছে যেগুলো কাদের থাকে? এগুলো ব্যাকটেরিয়াতে থাকে। তাহলে এখন খুঁজে বের করতে হবে এখানে ব্যাকটেরিয়া কোনটা। দেখো, অ্যাসপারজিলাস এটা একটা ছত্রাক, স্পাইরোকাইরা এটা একটা শৈবাল, আর্কিয়া এইটা কি বুঝতে পারতেছি না, এটা বোধহয় আর্কি ব্যাকটেরিয়ার কিছু একটা হবে, ঠিক আছে? আর্কি ব্যাকটেরিয়াতে ওটা আলাদা জিনিস, ওটা আলোচনায় না যাই। তাহলে এইটা কি? এটা তোমাদের প্রিয় ব্যাকটেরিয়া এস্কিরিশিয়া, বা যেটাকে সংক্ষেপে তুমি বলো ইকোলাই, বুঝছো? এস্কিরিশিয়া কোলাই। তাহলে এই ইকোলাইটা কি? একটা ব্যাকটেরিয়া। তাহলে ওর মধ্যে কি পাবা? এই মিউকোপ্রোটিন, মিউকোপেপটাইড বা পেপটিডোগ্লাইকান যাই বলো, এগুলা পাবা, বুঝছো কাহিনীটা? ওকে। ইন্টিগ্রাল প্রোটিন কোনটার গঠন উপাদান? ইন্টিগ্রাল প্রোটিনকে কোথায় খুঁজে পাও? সেল মেমব্রেনের মধ্যে খুঁজে পাও। মনে করে দেখো, ফ্লুইড মোজাইক মডেলে তুমি 3 রকমের প্রোটিন দেখছিলে, ইন্টিগ্রাল, পেরিফেরাল আর লিপিডের সাথে সম্পৃক্ত, রাইট? ইন্টিগ্রাল হলে কি হবে? এই যে ধরো দুইটা লেয়ার, বাইলেয়ার না, ফসফোলিপিডের বাইলেয়ার, তো দুইটা লেয়ার মিলায় থাকলে এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। একটা সারফেসে থাকলে এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, রাইট? তাহলে এটা সেল মেমব্রেন, ওকে? ধান, গম, পাটের ক্রোমোজোম সংখ্যা, তাহলে ক্রোমোজোম সংখ্যা আসে পরীক্ষাতে, তো কিছু ক্রোমোজোম সংখ্যা শিখি চলো। দেখো, ধানের ক্ষেত্রে হচ্ছে তুমি মনে রাখবে তুমি 24 ঘন্টা ভাত খাও, বুঝো? 24 ঘন্টায় তুমি ভাত খাও, খালি ভাত না, টমেটো দিয়ে ভাত খাও। তাহলে 24 ঘন্টা আমরা কি করি? টমেটো রাইস খাই, বুঝছো? তাহলে টমেটো আর ধান হচ্ছে 24, বুঝো? মাঝে মধ্যে টেস্ট চেঞ্জ করার জন্য আমরা গমের রুটি খাই, বুঝছো? তাহলে 24কে উল্টাই দিই, 24কে উল্টাই দিলেই 42। তাহলে ধানের বদলি আমরা কি খাই? গম খাই, তাহলে 42 হচ্ছে গম, বুঝছো? আচ্ছা, আর তোমার শম্পা, ধরো একটা মেয়ে, ও হচ্ছে 14 মানে 14টা জব পাইছে, বা 14 দিন চেষ্টার পরে একটা জব পাইছে। তাহলে স দিয়ে হচ্ছে শশা, ম দিয়ে হচ্ছে মটর, পা দিয়ে হচ্ছে পাট, আর জব দিয়ে হচ্ছে জব। তাহলে শম্পা একটা মেয়ে, ও 14 দিন পরিশ্রমের পরে জব পাইছে। তাহলে শশা, মটর, পাট, জব, এরা সবাই হচ্ছে 14টা ক্রোমোজোম, বুঝছো? আরো কিছু যদি তুমি শিখো,
মানুষের কয়টা বলো? মানুষের কয়টা? মানুষের হচ্ছে 46। ওকে, মানুষের ইকুয়াল কার? রেশম পোকা, জানো বোধ হয়, রেশম পোকা। রেশম পোকার হচ্ছে 40। আচ্ছা, মানুষ যদি একটু চিকটা চাকনা হয়, বুঝছো, এই যেমন তোমাদের অন্তর ভাইয়ের মতো, হ্যাঁ, দেখতে কলার মতো চিকটা চাকনা মানুষ, এরকম টাইপের মনে করো, তাইলে ধরো তার ক্রোমোজোম 2টা কমে যাবে। ঠিক আছে, মানে তুমি আসলে কলা মনে রাখো, হ্যাঁ, মানুষ চিকটা চাকনা হলে কলার মতো হয়ে যাবে, ক্রোমোজোম 2টা কমে যাবে, তাহলে ক্রোমোজোম হবে কলাতে 44। আর যদি আরেকটু মোটা সোটা হয়, ধরো আমার মতো বা আমার চেয়ে আরেক ধাপ, তাহলে সে একটু দেখতে এরকম হবে না? এরকম হইলে তাকে দেখতে হয় গোলালুর মতো লাগবে, গোলালু, অথবা গরিলার মতো লাগবে মোটা সোটা হইলে। তো ক্রোমোজোম সংখ্যা তখন 2টা বাইরে যাবে, 48 মনে রাখার জন্য। গরু ছাগল যারা আছে তাদের হচ্ছে 60। তো তোমরা গরু ছাগল গালি না দিয়ে বলতে পারো যে তোর ক্রোমোজোম হচ্ছে 60টা, যা। ঠিক আছে। আচ্ছা, আর কবুতরটা খুব সুন্দর, কবুতরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80। ক্রোমোজোম সংখ্যা মোটামুটি হয়ে গেল না? অনেকগুলা পড়াইলাম, বলো। তারপর ধরো চীনাবাদাম, চীনাবাদামের চ আছে না, চীনাবাদামের চ আর 40-এর চ, তাহলে চীনাবাদামে কয়টা? 40টা। আবার আমরা মানুষকে কোনো ঔষধ খাওয়ানোর আগে না এটা আগে গিনিপিগকে খাওয়াই, যে গিনিপিগের কি হয় দেখি, বুঝো। তাহলে মানুষের 46, এটাকে উল্টায় দাও, তাহলে গিনিপিগ পেয়ে যাবা। গিনিপিগ মানে কি ভাই? গিনিপিগ হচ্ছে খরগোশ এবং ইঁদুর, এই দুটার মাঝামাঝি টাইপের সাইজ একটা, বুঝছো, দেখতে একটু খরগোশ আর ইঁদুর মিলায়, এই খরগোশের মতোই আর কি, কিন্তু খরগোশ থেকে সাইজে ছোট। তাহলে আমরা বলি না যে আমাদের ব্যাচকেই কেন গিনিপিগ বানানো হলো, সব এক্সপেরিমেন্ট কেন আমাদের ব্যাচের উপর, এরকম শুনো নেই? তো মানুষকে উল্টে দিলে কয়টা? 64। এই গিনিপিগে হচ্ছে 64টা ক্রোমোজোম, মানে মানুষের 46, 46কে উল্টাই দিলে 64। তাহলে অনেকগুলা ক্রোমোজোম শিখলা। আচ্ছা, এটার উত্তর করো তাহলে। ধান তো 24, গম তাহলে উল্টা 42, পাট কত? 14, তাহলে কোথায় আছে 24, 42, 14? একটা দেয় না, দেখছো, 3টা দিছে। ডিএনএ আরএনএ, এটাতে যে পেন্টোজ সুগারটা আছে এটার পার্থক্য নির্ধারণকারী কার্বনের অবস্থান, জোস কোশ্চেন না, বলো। তাহলে আমি এখানে কার্বন যেটা পেন্টোজ যেটা আছে, একটা নাম হচ্ছে রাইবোস আর একটা নাম হচ্ছে ডিঅক্সি রাইবোস, এটা সবাই পারো। তো দুইজনই পেন্টোজ, 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। সবগুলা লিখলাম না, 2 3 4 5। তো তুমি জাস্ট এই 2 নাম্বার কার্বনে যদি দেখতে পাও ওএইচ আছে, তাহলে এটাকে রাইবোস বলবা। আর যদি 2 নাম্বার কার্বনে ওএইচ এর জায়গায় শুধু এইচ থাকে, তাহলে এটাকে কি বলবা? ডিঅক্সি রাইবোস। কারণ কি নাই? 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, ডিঅক্সি রাইবোস, বুঝছো? তাহলে উত্তর কি হবে? 2 নাম্বার কার্বন হলো। ওকে, উদ্ভিদের বিভাজনক্ষম, এটা এবার ধাবিত আসছে বোধহয় এই বছরের প্রশ্নে। বিভাজনক্ষম যে কোনো সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ সৃষ্টি করার ক্ষমতাকে কি বলা হয়? একটা সজীব কোষের আস্ত একটা উদ্ভিদ হওয়ার ক্ষমতা আছে, এই ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি, টটিপটেনশিয়ালিটি, টটিপটেন্সি ওইটাই হবে, বুঝছো, যেটা হাইড্রোর ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যে আছে। হাইব্রিডাইজেশন মানে কি? সংকরায়ন। তো সংকরায়ন তুমি কখন করবা? যখন তুমি 2টা উদ্ভিদের মধ্যে মিলাবা, ক্রস করবা, ওইটাই হাইব্রিডাইজেশন। মাইক্রোপ্রপাগেশন মানে কি? টিস্যু কালচারের আরেকটা মাইক্রোপ্রপাগেশন। এখানে খুব ক্ষুদ্র অংশ নিয়ে শুরু করা হয়। মনে করো একটা উদ্ভিদের চূড়ার পার্টটা নিলা, মানে শীর্ষ মুকুলটা নিলা, নিয়ে তুমি ওটাকে এমন একটা কালচার মিডিয়ামে রাখলা, তারপর এটা সংখ্যা বৃদ্ধি করলা, চারা বানাইলো, এখান থেকে অল্প একটা অংশ থেকে অনেকগুলো চারা পাওয়া যাচ্ছে না, এই অবস্থাকে, এই টিস্যু কালচারটাকে মাইক্রোপ্রপাগেশন বলতেছি। আর রিজেনারেশন মানে নতুন করে তৈরি হওয়া, ওইটা কনফিউজ করার জন্য দিছে তোমাকে। হইলো? পারলাম? কতগুলা থাইলাকয়েড একটার উপর আরেকটা মিশে কি তৈরি করছে? তাহলে প্রশ্নটা আসছে কোত্থেকে? ক্লোরোপ্লাস্ট থেকে, রাইট? ক্লোরোপ্লাস্ট তো একটা স্তরী ঝিল্লি আঁকলাম। তারপরে এখানে কি থাকে বলো? এরকম থলের মতো কিছু স্ট্রাকচার থাকে, রাইট? এই থলের মতো স্ট্রাকচারগুলোকে থাইলাকয়েড বলি। এই থাইলাকয়েডগুলো একটা একটার উপরে এমনি সাজানো থাকে। তো এখানে জিজ্ঞেস করছে এই সবগুলাকে একসাথে কি বলে? আশা করি এটা সবাই পারছে, এটা একটা সোজা প্রশ্ন, বেসিক প্রশ্ন। তাহলে সবচেয়ে কঠিন প্রশ্ন এরকম না, এটাকে কি বলবা? এটাকে বলবা হচ্ছে গ্রানা। এক বচনে গ্রানাম, বহু বচনে গ্রানা। বায়োলজিতে এক বচনগুলোর শেষে ম থাকে, যেমন ব্যাকটেরিয়াম মানে একটা ব্যাকটেরিয়া, আর অনেকগুলা ব্যাকটেরিয়া। মাইটোকন্ড্রিয়াম মানে একটা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, স্ট্রোমা মানে কি? চারপাশে যে ম্যাট্রিক্স গুলো থাকে এটাকে স্ট্রোমা বলি, আর ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলা ডাকা হয় এটাকে, বুঝছো, এই মাঝখানে কানেক্টিং টিউবটাকে। আরে এই থাইলাকয়েডের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। হইল? ডান। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লুকোজ থেকে কি বানাচ্ছ? গ্লাইকোজেন। তাহলে এখানে কিন্তু ভাঙছো না, লাইসিস মানে ভাঙা, মনে রাখবা। মানে গ্লাইকোজেনকে ভেঙে যদি তুমি গ্লুকোজ বানাও, তাহলে এটাকে গ্লাইকোজেনোলাইসিস বলবা।
গ্লাইকোজেন আছে আর লাইসিস আছে, তাহলে কি করবাই না, গ্লাইকোজেনকে ভাঙবা। গ্লাইকোজেনকে ভাঙলে যে গ্লুকোজ হবে এটার নাম গ্লাইকোজেনোলাইসিস হইতো। এটা তো চাই না এই পরীক্ষাতে, প্রশ্ন চাইছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, তাহলে এখানে তৈরি হচ্ছে, রাইট? তাহলে এটাকে কি বলা যায়? গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, লাইসিস তো আগেই বাদ। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভাঙা। ওই যে একটু আগে বললাম C6H12O6, এইটা ভেঙে যে দুইটা পাইরুভিক অ্যাসিড হচ্ছে, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভাঙা। এটাও না, এটাও তাহলে বাদ, এটাও বাদ। তাহলে জেনেসিস মানে তৈরি হওয়া, জেন মানে তৈরি, সিস মানে প্রক্রিয়া, জেন মানে তৈরি, সিস মানে প্রক্রিয়া। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে এইটা, কারণ গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাই গ্লাইকোজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, বুঝো, গ্লুকোনিওজেনেসিস এটা কি জিনিস? এটা বোধহয় তোমরা পারো। গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন কোনো কিছু, জেন মানে তৈরি, সিস মানে প্রক্রিয়া। তাহলে গ্লুকোনিওজেনেসিসে গ্লুকোজ তৈরি হবে, তবে এটা নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে। দ্যাট মিনস লিপিড, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এইসব জিনিস থেকে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, তখন তুমি এটাকে গ্লুকোনিওজেনেসিস বলতে পারো। এটা হয় উদ্ভিদের বীজের মধ্যে, বুঝছো? শিম, রেরি, এগুলার বীজের মধ্যে গ্লুকোনিওজেনেসিস হয়। গ্লাইওক্সিজম অঙ্গাণুটার নাম শুনছো? ওই গ্লাইওক্সিজম অঙ্গাণু গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। উদ্ভিদ যখন অঙ্কুরোদ্গম হতে চায় তখন তার গ্লুকোজ দরকার হয়, তার মধ্যে গ্লুকোজ নাই, তখন বীজ বলে আচ্ছা আমার মধ্যে যে তেলগুলো আছে, লিপিডগুলো আছে, ওই তেলগুলাই গ্লুকোজ বানায় ফেলো। ওই প্রক্রিয়ার নাম গ্লুকোনিওজেনেসিস। আশা করি এই প্রক্রিয়াগুলো ক্লিয়ার। আর আমাদের দেহে গ্লুকোনিওজেনেসিস কে করে? মেইনলি আমাদের লিভার অ্যান্ড কিডনি, আমাদের দেহে হয় এটা। আর উদ্ভিদের ক্ষেত্রে বীজের মধ্যে হয়। ক্লিয়ার? সবগুলো প্রক্রিয়া ক্লিয়ার? তাইলে গ্লাইকোজেনেসিস এটার উল্টা কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। এবার তোমাদের প্রশ্ন করি, বলো এই গ্লাইকোজেনেসিস এই প্রক্রিয়ায় হেল্প করবে কোন হরমোন? ইনসুলিন নাকি গ্লুকাগন? বলো। ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজ কমানো, তাইলে চিন্তা করো, এটা মনে করো আমাদের রক্তবাহিকা, বুঝছো? ইনসুলিন সবসময় কি চায়? রক্তে যেন গ্লুকোজ কম থাকে। ওকে, তাহলে গ্লুকোজ কই যাবে? গ্লুকোজ আশেপাশের কোষে যাবে, এগুলো হচ্ছে আশেপাশের কোষ, বুঝছো? তাহলে ইনসুলিন কি করে? গ্লুকোজগুলোকে রক্ত থেকে আশেপাশের কোষে পাঠায় দেয়। কি হিসেবে পাঠায়? গ্লাইকোজেন হিসেবে রেখে দেয়। আশেপাশের কোষে তো আর গ্লুকোজগুলা গ্লুকোজ হিসেবে থাকবে না, এখানে গ্লাইকোজেন হিসেবে থাকবে। তাহলে ইনসুলিন কি করে? গ্লুকোজকে, রক্তের গ্লুকোজকে ইনসুলিন টিস্যুতে পাঠায় দেয়, গ্লাইকোজেন বানায় ফেলে। এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিসে হেল্প করবে কে বলো? ইনসুলিন। আবার যখন রক্তে গ্লুকোজের অভাব, তখন গ্লুকাগন এসে বলবে এই গ্লাইকোজেন তোমরা বের হও, তোমরা আর কোষের মধ্যে জমা থাইকো না, তোমরা গ্লুকোজ হও, তাড়াতাড়ি গ্লুকোজের রক্তে আসো। লোকটার রক্তে একদম গ্লুকোজ নাই, লোকটার ব্রেইন একদম খাদ্য পাচ্ছে না। তাহলে তখন গ্লাইকোজেনগুলা কোষের মধ্যে ভেঙে রক্তে গ্লুকোজ হয়ে আসবে। তো গ্লাইকোজেনোলাইসিসে হেল্প করে কে তাইলে বলো? গ্লুকাগন। গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়ায়, ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়। খুব ইম্পর্টেন্ট পড়া, তাই এডিশনালি একটু পড়াই দিচ্ছি। ডান হইলো? বলো বাচ্চারা। ওকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কেন্দ্রস্থলে কোনটা বিদ্যমান থাকে? আহ উম, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যেটা খুবই অগোছালো, উম, কেন্দ্র যেহেতু বলছে তাহলে এটা মজ্জাই দাগাবো আমরা, বুঝছো? পরিচক্র থাকেই না একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, পেরিসাইকেল থাকেই না, কারণ এই কাণ্ডে ভাস্কুলার বান্ডেলগুলো খুব আহ এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো থাকে, বুঝছো? কর্টেক্সে খুব অল্প পরিমাণ থাকে, মজ্জাটাই থাকে। অনেক সময় মজ্জা ফেটে গিয়ে মাঝখানে একটা ফাঁপা জায়গা তৈরি হইতে পারে। এই প্রিয়ন কি? তোমাদের ক্লাসে পড়াইছি প্রিয়ন, পস, তাহলে এটা শুধু প্রোটিন, বুঝছো? প্রিয়ন একটা প্রোটিন, এবং এখানে সবই পি দিয়ে। এই বিজ্ঞানী যিনি এটা আবিষ্কার করছে ওনার নামও পি দিয়ে, প্রুসিনার। এবং এটা প্রাণীতে রোগ সৃষ্টি করে, প্রাণী, এটাও পি দিয়ে, দেখছো? তাহলে প্রিয়নের সবই পি। পারা গেল। আবার আছে আরেকটা হচ্ছে ভিরয়েড। ভিরয়েড কি? থিঙ্ক দ্যাট এইটা হচ্ছে একটা ভাইরাল, মনে করো এটা একটা ভাইরাসের প্রোটিন আবরণ, ঠিক আছে? শুধুই প্রোটিন আবরণ, যেটা একলা একলা রোগ সৃষ্টি করতে পারে, পুরা ভাইরাসও না, এটা সাব ভাইরাল, অসম্পূর্ণ ভাইরাস, বুঝছো? এটা একলা একলা রোগ সৃষ্টি করতে পারে, তখন এটার নাম হচ্ছে প্রিয়ন। আর যদি এখন আরএনএটা মনে মনে বলতেছে, এটার ভেতরে যে আরএনএ ছিল, এটা একটা আরএনএ মনে করো, বৃত্তাকার আরএনএ ভাইরাসের, ও বলতেছে তুই একলা একলা রোগ সৃষ্টি করতে পারিস, আমি পারি না। তো এই বৃত্তাকার আরএনএ যদি রোগ সৃষ্টি করতে পারে তখন তাকে ভিরয়েড বলবা। ভিরয়েডের সব ডি দিয়ে, কেমন ভাই? যেমন ডি দিয়ে হচ্ছে হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি ভিরয়েড দিয়ে হয়, বুঝছো? তারপর হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং রোগ, দেখো ক্যাডাং এর মধ্যেও একটা কি আছে বলো? ডি আছে, দেখছো?
হেপাটাইটিস ডি এর মধ্যে ডি আছে। আবার এটা উদ্ভিদের রোগ সৃষ্টি করে। তো উদ্ভিদ বানানটা আমরা যদি এভাবে লিখি উদ্ভিদ, তাহলে উদ্ভিদের রোগ সৃষ্টি করে হেপাটাইটিস ভিরয়েড, পারা যাবে? তাহলে উত্তর কি হবে বলো? প্রিয়ন। তাহলে এটা প্রোটিন বা আমিষ প্রাণীদের রোগ সৃষ্টি করবে, পারা গেল? ভিরয়েড হলে কোনটা হইতো বলো? ভিরয়েড হইতো ভিরয়েডের ক্ষেত্রে তাহলে কি হইতো? আরএনএ এবং উদ্ভিদ হইতো, রাইট? ভিরয়েডের ক্ষেত্রে পারা গেল? ওকে। সেমিলিথাল জিন কোন রোগের জন্য দায়ী? যে ধরো লিথাল জিন হলে যে সবাই মরে যাবে এরকম না, কিছু লিথাল জিন আছে যারা, ধরো 100টা জীবের মধ্যে একটা লিথাল জিন আছে, এর মধ্যে 50%-এর কম জীব মরে, হ্যাঁ 50%, 50 জনের কম মরে, এটা হচ্ছে কম, তখন এটাকে আমি বলবো সাব ভাইটাল জিন। কি বলবো বলো? সাব ভাইটাল জিন। যেমন ধরো ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা সৃষ্টি হয়। ড্রসোফিলা মাছি কোনটা? ফলের মাছি, ফলের দোকানে দেখবো বড় বড় মাছি উড়াউড়ি করতেছে, ওই ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় যে ডানা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সাব ভাইটাল জিন। কারণ ওটা দিয়ে ধরো 100 জনের ওই জিনটা থাকলে 30 জন মরে মনে করো, তাহলে 50%-এর কম। আবার ধরো হিমোফিলিয়া যে রোগটা, এটা যদি হয় কারো, হিমোফিলিয়া রোগীরা সাধারণত 16 বছরের বেশি বাঁচে না, তাহলে এখানে কি 50%-এর বেশি লোক এতে মারা যাচ্ছে, অলমোস্ট 100% রোগী। মানে হিমোফিলিয়া হইলে আলটিমেটলি এই রোগেই মরবে, টুডে অর টুমোরো, বুঝছো? তাহলে 50%-এর বেশি রোগ পড়তেছে, তাহলে এটাকে বলা যায় সেমিলিথাল। কি বলবো বলো? সেমিলিথাল। লিথাল মানে মারণ, জানো বোধহয় তোমরা। তাহলে সেমিলিথালের উদাহরণ কি বললো ভাইয়া? হিমোফিলিয়া। ওকে। আর সাবভাইটালের উদাহরণ কি বললো? ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা সৃষ্টি। থ্যালাসেমিয়া, কনজেনিটাল ইকথিওসিস, এগুলাও হচ্ছে আমাদের কি লিথাল জিন, কিন্তু এদের ব্যাপারে তথ্য দেওয়া নাই, এরা কি সেমিলিথাল না সাবভাইটাল এগুলো ওইভাবে বলা নাই বইতে। বইতে ডিরেক্ট লেখা আছে হিমোফিলিয়া সেমিলিথাল জিন। সো গো ফর দ্যাট। রক্তে রেচন বর্জ্য বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকে কি বলবা? ইউরেমিয়া মানে হচ্ছে তোমার রক্তে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড এগুলো বৃদ্ধি পাচ্ছে, এটাকে ইউরেমিয়া বলবা। অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, এটা তো ভিন্ন জিনিস। নিউমোনিয়া মানে কি? নিউমোনিয়া মানে হচ্ছে তোমার ফুসফুসের প্রদাহ, নিউমোনাইটিস বা নিউমোনিয়া। ব্যাকটেরিয়াল হতে পারে, রিয়ারলি ভাইরালও হতে পারে। আচ্ছা, মেইনলি ব্যাকটেরিয়া দিয়ে হয়। ওকে, এরপর আসে অ্যাজোটমি। অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন, অ্যাজো মানে কি বলো? নাইট্রোজেন। তাহলে রেচন বর্জ্য মানে কি বলো? নাইট্রোজেন ঘটিত বর্জ্য। রেচন বর্জ্য মানে নাইট্রোজেন দিয়ে তৈরি বর্জ্য, বুঝছো? তাহলে অ্যাজোটেমিয়া এটা হচ্ছে রেচন বর্জ্য বৃদ্ধি পেলে এইটা বলে অ্যাজোটেমিয়া। ওকে। গোল্ডেন রাইস এবং গোল্ডেন রাইস 2 এর বিটা ক্যারোটিন অনুপাত কত? এইটাও একটা খুব রেয়ার টাইপের কোশ্চেন, এবং টু বি অনেস্ট এই প্রশ্নটা যদি আমি পরীক্ষার হলে থাকতাম আমিও হয়তো বা পারতাম না। এটা কোন বইতে আছে এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, বাট এটা একটা অনেক ডিপ প্রশ্ন করছে আই গেস, বুঝছো? অথবা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এইটার অ্যান্সারটা আমি চেক দিলাম, এটা হচ্ছে যে গোল্ডেন রাইস প্রথম যেটা ছিল এটার তুলনায় গোল্ডেন রাইস 2-তে বিটা ক্যারোটিন প্রায় 23 গুণ বেশি পাওয়া যায়। এই সো 1:23, বুঝছো? বিটা ক্যারোটিন কোথায় পাওয়া যায়? বিটা ক্যারোটিন হচ্ছে আসলে তুমি যখন গাজর খাচ্ছ বা তুমি যখন টমেটো খাচ্ছ বা ভিটামিন এ আছে এমন খাবার খাচ্ছ, মিষ্টি কুমড়া খাচ্ছ, তুমি আসলে কি খাচ্ছ? তুমি আসলে বিটা ক্যারোটিন খাচ্ছ। এটা তোমার দেহে গিয়ে লিভারে 2 অণু ভিটামিন এ তৈরি করতেছে, যার কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল, বুঝছো? এই অ্যান্ড যদি ধরো তুমি বিটা ক্যারোটিন না খাও, তাহলে তোমার দেহে কি হবে না? ভিটামিন এ তৈরি হবে না। আর ভিটামিন এ তৈরি না হলে এই যে রেটিনলটা আছে না, এটাই কিন্তু তোমার চোখে কাজে লাগে। তোমার চোখের যে রড কোষ সেখানে ওই রেটিনলটা থাকে। রড সেলের নাম শুনছো? চোখে 2 রকমের কোষ থাকে চোখের রেটিনায়, রড সেল অ্যান্ড কোন সেল। এই রড সেল তোমাকে দেখতে হেল্প করে অনুজ্জ্বল আলোতে, বুঝছো? যখন ডিম লাইট, রাতের বেলা তুমি কিন্তু কালার দেখতে পাও না। গাছের দিকে তাকায়, তুমি কোনোদিন গাছ দেখো নাই, রাতের বেলা গাছের দিকে তাকায় বলতে পারবা ওর পাতার রং সবুজ? রাতের বেলা কালার দেখতে পাই না, অনুজ্জ্বল আলোতে আমরা কালার দেখতে পাই না, উজ্জ্বল আলোতে দেখতে পাই। ওই অনুজ্জ্বল আলোতে দেখতে হেল্প করে হচ্ছে এই রড সেল, বুঝছো? তো রড সেলের মধ্যেই রেটিনল সঞ্চিত থাকে, অ্যান্ড এই রেটিনলটা রডোপ্সিনে পরিণত হয়। রডোপ্সিন তখনই তুমি শুধু অন্ধকারে দেখতে পাও। যেমন আমার স্টুডিওতে এখন অনেক লাইট, হঠাৎ করে লোডশেডিং হয়ে সব লাইট চলে গেলে আমি ক্ষণিকের জন্য কিচ্ছু দেখবো না, লিটারেলি টোটাল ডার্কনেস। কিন্তু খানিক বাদে একটু পরেই আমার মনে হবে আচ্ছা ঠিক আছে, আমার সামনে এখানে একটা টেবিল আছে, এখানে বোর্ডটা আছে, এখানে একটা ডেস্ক আছে, এগুলো আমি মানে একটু পরে দেখা শুরু করব, বুঝছো? এই যে একটু সময়টা লাগে দেখবা, ওই সময়টা কি মানে ওই সময়টা হচ্ছে রেটিনলটা রোডোপ্সিন হচ্ছে। এরপর এই রোডোপ্সিনটা তোমাকে ডিম লাইটে দেখতে হেল্প করতেছে, বুঝছো?
এবার যাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা যাদের রাতকানা, বুঝছো, ওদের কিন্তু এই রোডোপসিনটা তৈরি হয় না। কারণ কি, ওদের যে কাঁচামাল রেটিনল এটাই নাই, ভিটামিন এটাই নাই, তখন ওরা রাতকানা হয়ে যায়। বুঝছো? তাহলে রাতকানা রোগটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তোমার বইতে লেখা আছে। ঠিক আছে, রাতকানা রোগটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোমের জন্য হইতে পারে, আবার ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হইতে পারে। ওকে, পারা গেল, একটা থেকে আরেকটা চলে গেলাম। আর গোল্ডেন রাইস নিয়ে যদি একটু কথা বলি, গোল্ডেন রাইসে বেসিকলি ড্যাফোডিল নামে একটা উদ্ভিদ আছে, ওই উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন, আয়রন তৈরির 3টা জিন, মোট 7টা জিন নেওয়া হয় ড্যাফোডিল উদ্ভিদ থেকে। এরপর এটা জ্যাপোনিকা টাইপ একটা ধান আছে, জাপানের সাথে মিল, জ্যাপোনিকা টাইপ ধানের মধ্যে এই 7টা জিন ঢুকাই দেওয়া হয়। পরে ওই ধানের মধ্যেই ভিটামিন এ, মানে বিটা ক্যারোটিন মানেই তো ভিটামিন এ, এগুলো তৈরি হয়, আয়রন তৈরি হয়। ভাই এগুলো ভাতের মধ্যে তৈরি হলে লাভ কি? কারণ আফ্রিকাতে অনেক দেশ আছে যারা লিটারালি খাইতে পারে না, তো ওরা ধরো জাস্ট ওই ভাতটা যদি খায় তাহলে ওদের ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা কাটিয়ে উঠতে পারবে, রাতকানা হবে না। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা হয়, ত্বক খুব শুষ্ক হয়ে যায়, গ্রোথ হয় না, বুঝছো? তো ওইগুলো কাটাইতে পারবে। এই জন্যই এই গোল্ডেন রাইস। গোল্ডেন বলার কারণ, কারণ যেখানে বিটা ক্যারোটিন থাকে ওই জায়গাটা একটু হলদে টাইপের হয়, যেমন মিষ্টি কুমড়া, টমেটো, গাজর সবই একটু কালারফুল না, এই ধানটাও তাই একটু গোল্ডেন টাইপের হয়, সোনালী রঙের, তাই এটাকে গোল্ডেন রাইস বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এগুলা করতেছে, বুঝছো? মানুষ এবং পশু উভয়ের রোগ সৃষ্টি করতে পারে কোনটা? দেখো, খুবই মানে ট্রিকি প্রশ্ন, মানে সেই প্রশ্ন। অ্যাডেনো ভাইরাস, এটা তোমাকে, এটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া করে, এটা শুধু মানুষই করে, ভাইরাল নিউমোনিয়া, বুঝছো? ওকে, ভ্যারিওলা ভাইরাস দিয়ে কি হয়? গুটি বসন্ত, যেটা এখন আমাদের দেশে নাই, মানে পৃথিবী থেকেই বিলুপ্ত। এটার টিকাই প্রথম আবিষ্কৃত হয়েছিল 1796 সালে, এডওয়ার্ড জেনার, উনি প্রথম এটার টিকা আবিষ্কার করেন অ্যাক্সিডেন্টলি, বুঝছো? এই রোগটা এখন আমাদের নাই, গুটি বসন্ত। তো এটাও শুধু মানুষেরই হতো। রাইনো ভাইরাস, এটা দিয়ে কি হয়? সাধারণ সর্দি কাশি, বুঝছো? এতে কি হয়? সাধারণ সর্দি কাশি। তো এটাও খালি মানুষেই হয়। ভ্যারিসেলা ভাইরাস দিয়ে কি হয়? পানি বসন্ত বা জল বসন্ত বা চিকেন পক্স যেটাকে বলি। এই জল বসন্তটা মানুষ, পশু, পাখি সবারই হতে পারে, বুঝছো? উত্তর হবে ভ্যারিসেলা জুস্টার। ভ্যারিসেলা জুস্টার পুরো নাম। ট্রিকি না বলো? এরকম একটা ছক আছে আসলে, কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয় ওটা বেশি ইম্পর্টেন্ট আসলে, টু বি অনেস্ট, বুঝছো? যেমন ধরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের H5N1 একটা টাইপ আছে, এটা দিয়ে হয় বার্ড ফ্লু, বুঝছো? বার্ড ফ্লু। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের H1N1 একটা টাইপ আছে, এটা দিয়ে হয় সোয়াইন ফ্লু। সোয়াইন মানে শূকর, তাহলে সোয়াইন ফ্লু এটাও কিন্তু কি মানুষের এবং শূকরের দুজনের হইতে পারতেছে, বুঝছো? আচ্ছা, তারপর তোমার ইবোলা ভাইরাস, এটা দিয়ে কিন্তু দেহের কোষ ফেটে যেতে পারে। আমি কিছু এডিশনাল তথ্য দিচ্ছি যেইটুকু তোমার মনে থাকে। আচ্ছা, তারপর আচ্ছা, পলিওমা বলে একটা ভাইরাস আছে, পলিওমা, ওইটা দিয়ে ইঁদুরের টিউমার হয়, যেহেতু পশুর কথা বলছে। পলিওমা ভাইরাস দিয়ে ইঁদুরের টিউমার হয়। ভিটামিন B12 সম্পর্কে যে কোনটা সত্য? এইটা আসলে, এটা প্রাণীতে পাওয়া যায়। ভিটামিন B12 এটা আমাদের আরবিসি তৈরিতে হেল্প করে। কিসে হেল্প করে বলো? আরবিসি তৈরি করতে এটা লাগবে। ভিটামিন B12 যদি না থাকে তোমার, তাহলে তোমার আরবিসি অ্যানিমিয়া হবে তোমার, সোজা কথা, বুঝছো? আর তোমার এইটার জন্য একটা ফ্যাক্টর লাগে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, নাম শুনছো কিনা? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা বেসিকলি ভিটামিন B12 শোষণে হেল্প করে, বুঝছো? এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আসে। ওকে, রুই মাছের অন্ননালী এবং বায়ুথলির মধ্যে কোন নালীটা সংযোগ করছে? অন্ননালী এবং বায়ুথলির মাঝখানে যে নালীটা সংযোগ করছে তার নাম হচ্ছে নিউমেটিক নালী, বুঝো? বাংলায় আমরা পড়ি নিউমেটিক নালী। এর আরেকটা নাম আছে, নালী থেকে ডাকটাস। নালী থেকে কি আসছে বলো? ডাকটাস। ডাক্ট মানে নালী, সেখান থেকে ডাকটাস। আর নিউমেটিক থেকে নিউমেটিক্স, তাহলে ডাকটাস নিউমেটিকাস বা ডাকটাস নিউমেটিক্স যাই বলো। নিউমো মানে বাতাস, বায়ুপূর্ণ একটা নালী থাকে, বুঝছো? রুই মাছে থাকে, আবার সব মাছে থাকবে না। যেই মাছে থাকে তাকে বলি ফাইসোস্টোমাস, যে মাছে থাকে না ওকে বলি ফাইসোক্লিস্টাস। যেমন টাকি মাছে এই নালীটা নাই, তো ওইটা ফাইসোক্লিস্টাস। ওকে, পারা গেল। বালবাস আর্টেরিওসাস কই থাকে? রুই মাছের হৃৎপিণ্ডে। হ্যাঁ, রুই মাছের হৃৎপিণ্ডে, এটা মনে করো আর্টারি, সরি এটা অ্যাট্রিয়াম, এটা মনে করো ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল থেকে এটা কি উঠছে? ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়াটাকে বলা হয়, এই ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়াকে বলা হয় বালবাস আর্টেরিওসাস। বাল্ব মানে স্ফীত অংশ,
আর্টারির গোড়া স্ফীত অংশ, তাই বালভাস আর্টারিওসাস। সাইনাস ভেনাসাস রুই মাছের হৃৎপিণ্ডে নাই, এটা ব্যাঙের হৃৎপিণ্ডে আছে বা উভচরের হৃৎপিণ্ডে আছে সাইনাস ভেনাসাস। ডাক্টাস কুভেরি হচ্ছে সব শিরা এখানে মিলে, সব শিরা এখানে মিলে, সব শিরা মিলে এটা তৈরি করে শিরাতন্ত্রের ডাক্টাস কুভেরি। ডাক্টাস হচ্ছে মানে নালী, আর কুভেরি বিজ্ঞানীর নাম, বুঝছো? পারা গেল উত্তর কি হবে? ডাক্টাস নিউমেটিক্স। মানুষের কানের ভেতর যদি কোনো প্রদাহ হয় এটাকে কি বলা যায়? দেখো, প্রদাহ মানে আইটিস থাকবে, আইটিস থাকবে, আইটিস থাকবে। তাহলে অটাইটিস হচ্ছে কানের প্রদাহ, তোমরা পড়ছো অটাইটিস মিডিয়া। অটাইটিস মানে কানের প্রদাহ, মধ্যকর্ণ বললে অ্যাকুরেটলি অটাইটিস মিডিয়া। সাইনোসাইটিস মানে সাইনাসের প্রদাহ। ল্যারিঞ্জাইটিস বুঝো, ল্যারিংস মানে কি? ল্যারিংস মানে হচ্ছে তোমার ষড়যন্ত্র, বুঝছো? তাহলে ষড়যন্ত্রের প্রদাহ হইলে ল্যারিঞ্জাইটিস, গলা ব্যথা হয়। টিউবারকুলোসিস মানে যক্ষা, এসব বুঝছো। পলিমরফিক, পলিমরফিক বাংলা হচ্ছে বহুরূপী। বহুরূপী মানে কি? এইটা যে দেখতে কেমন হবে, এটা দেখতে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম। মাইক্রোস্কোপের নিচে দেখলে এই ব্যাকটেরিয়াকে এক একটার এক এক রকম আকৃতি দেখবা। পলিমরফিক, এটা হচ্ছে রাইজোবিয়াম, বুঝছো? এই যে এস্কেরিশিয়া, এটা আকৃতি কিরকম? দন্দাকৃতির। ব্যাসিলাস, দন্দাকৃতির আকৃতিকে বলা হয়। ভিব্রিওর আকৃতি কি? কম আকৃতির। ভিব্রিও মানে কম আকৃতির, এবং ভিব্রিও কলের একটা ফ্লাতেলা থাকে। স্টেলা হচ্ছে স্টার আকৃতি, বুঝছো? তারকা আকৃতির। এই আকৃতির মধ্যে যদি গোল্লা আকৃতির হয় তাহলে এটাকে বলা হয় কক্কাস। কি বলা হয় বলো? কক্কাস। এন্ড কক্কাসের মধ্যে যদি চেইন আকৃতিতে থাকে, দেখো অনেকগুলো কক্কাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো চেইনের মতো করে আছে, তখন এটাকে বলবা স্ট্রেপ্টোকক্কাস। চেইন মানে হচ্ছে স্ট্রেপ্টো। আর আঙুরের থোকার মতো থাকলে এটাকে বলবা স্ট্যাফাইলো। আঙুরের থোকার মতো থাকলে কি বলবা? স্ট্যাফাইলো, বুঝছো? স্ট্যাফাইলো হলো, স্ট্যাফাইলো মানে আঙুরের থোকা। ছেলের আজকের পর থেকে আঙুরের দোকানে গিয়ে বলবা, এই মামা ওই আঙুরের স্ট্যাফাইলোটা দেন, হ্যাঁ ওইটা সুন্দর লাগতেছে বেশি। মেয়েরা বান্ধবীকে জিজ্ঞেস করতে পারো, বাহ তোর স্ট্রেপ্টোটা তো অনেক সুন্দর, কোত্থেকে কিনছিস? বুঝছো? বায়োলজি শব্দ ব্যবহার করবা দৈনন্দিন জীবনে। বিষক্রিয়া কোনটা করে? আমি একটা ব্যাপার খেয়াল করছি, অণুজীব থেকে অনেক প্রশ্ন আসছে লাস্টে, অণুজীব থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। সো ক্লস্ট্রিডিয়াম একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া টু বি অনেস্ট, অ্যান্ড এটা থেকে অনেক প্রশ্ন আসে, যেহেতু মাইক্রোবায়োলজি বলে একটা সাবজেক্ট আছে, বুঝছো? ওই এখান থেকে আর কি বেশি প্রশ্ন অণুজীবের দিকে যায়। আচ্ছা, ব্যাসিলাস মানে বুঝতেছে এটা দন্দাকৃতির। স্ট্যাফাইলোকক্কাস মানে কি? আঙুরের থোকার মতো দেখতে, বুঝছো? আচ্ছা, ক্লেপসিয়েলা এটা আরেক বাইরে, এটা সম্পর্কে জানতে হবে না। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম থেকে একটা টক্সিন তৈরি হয়, এটার নাম বটিউলিন। কি নাম বলো? বটিউলিন, বুঝছো? অ্যান্ড এই বটিউলিনটা বিষক্রিয়া করে খাদ্যে। ক্লস্ট্রিডিয়াম সম্পর্কে আরো কিছু তথ্য বলে রাখি। ক্লস্ট্রিডিয়াম টিটানি বলে একটা আছে, বুঝছো? ক্লস্ট্রিডিয়াম টিটানি, তো এটা কি করে? এটা হচ্ছে ধনুষ্টঙ্কার করে, ধনুষ্টঙ্কার, বুঝছো? ধনুষ্টঙ্কার করে। তারপর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পাট পচা, এটা উপকারিতা ওর, পাট পচাইতে হেল্প করে, বুঝছো? পাট পচায় মানে কি? পাটের আঁশ ছাড়ানোর জন্য এটা হেল্প করে। তারপর এইটার আরেকটা অপকারিতা হচ্ছে এটা বিমান দুর্ঘটনা ঘটায়। বিমান দুর্ঘটনা এটার ভূমিকা আছে। কিরকম ভাই? যেমন ধরো বিমানের পাইলট কিন্তু বিমানের জ্বালানিটা মানে ফ্লাই করার আগে বিমানের জ্বালানি কই থাকে? উইংস এর মধ্যে, বুঝছো? অ্যান্ড বিমানের জ্বালানি কি জানো? কেরোসিন। তো উইংস থেকে একটু করে জ্বালানি নিয়ে সে পরীক্ষা করে যে আচ্ছা এটা কি ঠিক আছে কিনা, নাকি এটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এই যে ঘোলা হয়ে গেছে, এগুলো চেক করে নেয়। তো ঘোলা হয়ে গেলে বুঝবে যে আচ্ছা এখানে হয়তো বা ক্লস্ট্রিডিয়াম জন্মাইছে, বুঝছো? তখন সে আর ফ্লাই করবে না। তো ক্লস্ট্রিডিয়াম আসলে থাকে অবায়বীয় জায়গায়, বুঝছো? এটা বাধ্যতামূলক ভাবে অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, বুঝছো? এই তো এই জন্য এটা ওইখানে জন্মাইতে পারে। আবার এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে, নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদে হেল্পও করে। তো সব মিলাই মিশায় ওর। তো ওর সম্পর্কে অনেক কিছু জানলাম কারণ ও অনেক ইম্পর্টেন্ট ক্লস্ট্রিডিয়াম, হলো? আচ্ছা, হাইড্রার জাইগোট। আচ্ছা, হাইড্রার জাইগোট মাইটোসিসের মাধ্যমে উৎপন্ন বহুকোষী কোষপিণ্ডের নাম। মানে হাইড্রার জাইগোটটা মাইটোসিস করলো, এরপর বহুকোষী একটা কোষপিণ্ড হলো। কোষপিণ্ড যেহেতু বলছে, সো জাইগোটটা যে প্রথম কোষপিণ্ড হয় এটার নাম মরুলা। এরপর কোষপিণ্ডটা সুন্দর করে সাজে, ওটাকে ব্লাস্টুলা বলি। এই যে এরকম করে সাজলে এটাকে ব্লাস্টুলা বলি। এক সারিতে যদি এরকম করে সজ্জিত হয়, মাঝখানে একটা গহ্বর তৈরি করবে, এটা ব্লাস্টুলা। সবাই পারে বোধহয়। আর মরুলা তো জাইগোটটা বেশ কয়েকবার কোষ বিভাজন করে এরকম একটা কোষপিণ্ড তৈরি করবে, এটাই মরুলা, তাই না? আর ব্লাস্টুলার পরে আছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলাটার সাথে অর্গানোজেনেসিস হবে এবং 3টা লেয়ার বুঝে যাবে। মানে
হাইড্রার ক্ষেত্রে তো আর 3 লেয়ার না 2 লেয়ার, ওর তো আর মেসোডার্ম নাই, বুঝছো? এই 3টা লেয়ার বুঝছো? ওই যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই লেয়ারগুলা গ্যাস্ট্রুলা দশায় বোঝা যাবে। অর্গানোজেনেসিস বা অর্গান তৈরির ব্যাপারটাও গ্যাস্ট্রুলা দশায় হবে। এই ওকে। ঘাস ফড়িংয়ের নিষেক প্রক্রিয়া কোরিয়নের কোন ছিদ্রপথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে? ওকে, তাহলে একটা ডিমের যে ছিদ্র থাকে ওইটাকে বলা হয় মাইক্রোপাইল। কি বলা হয় বলো? মাইক্রোপাইল। এই স্পাইরাকাল মানে কি? শ্বাসরন্ধ্র। ভাই শ্বাসরন্ধ্র পথে ঘাস ফড়িংয়ের শ্বাসরন্ধ্র দিয়ে কোন দুঃখে ডিম্বাণু প্রবেশ করবে? এটা হবে না। ভ্যাজিনা মানে কি? যোনি। যোনি দিয়ে ডিম্বাণু প্রবেশ করবে না, এখানে জিজ্ঞেস করেই দিছে যে ডিম্বাণুর কোন ছিদ্রপথে, কোন ছিদ্রপথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে। তো যোনি কি শুক্রাণু ডিম্বাণুর কোনো ছিদ্র না? যোনি তো একটা অঙ্গ, তাই না? আর কর্পোরা এলাটা এটা বেসিক্যালি একটা তোমার গ্রন্থি, বুঝছো? অন্তঃক্ষরা গ্রন্থি। সো দেখো বেসিক নামগুলা যদি আইডিয়া করতে পারো তাহলে মাইক্রোপাইল এমনি দাগায় ফেলা যায়। ওকে, সো আমাদের আসলে এই কয়টা প্রশ্ন আলোচনা করার কথা ছিল, মানে প্ল্যান করেছিলাম মোটামুটি ওভারঅল। সো অল্প সময়ের ক্লাসে তোমাদেরকে থ্যাংক ইউ। তোমাদের জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অনেক বেশি দোয়া, ভালোবাসা, অ্যান্ড তোমরা তোমাদের সেরাটা দিয়ে আসো। সেটা দিয়ে আসলে ইনশাল্লাহ ভালো কিছুই আসবে, জানাও আমাকে। আর এই ছোট্ট ক্লাসে যদি তোমাদের কোনো উপকারে আসে সেটাও কমেন্টে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, সবাই যেন একটু করে দেখে যেতে পারে। আমি আবারও বলছি যে এই ক্লাসে হুবহু কমন আসবে এরকম কিছু বলছি না, বাট এটা দিয়ে তোমার একটু আইডিয়েশন হইলো, রাইট? একটু ব্রেনস্টর্মিং হইলো, তাই না? একটু এডিশনাল কিছু তথ্য পড়া হইলো, দ্যাটস ফাইন। লাস্ট দিনের জন্য ইটস এ গুড ডোজ, আই থিঙ্ক। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। এই বছর তোমাদেরকে এসিএস এর ভার্সিটি ব্যাচে, ফিজিক্স সেন্টার্সের এগ্রি ব্যাচে যাদেরকে পড়িয়েছি, তারা যদি এখনও মানে এমন হয়ে থাকে যে লো ফিল করে থাকো, লো ফিল করো না। তোমরা আমাদের স্টুডেন্ট, যারা চান্স পেয়েছে ওরাও স্টুডেন্ট, যারা চান্স পায় নাই। তোমাদের এই যে যেটা তোমরা ব্যর্থতা বলছো, আমরা এটাকে ব্যর্থতা হিসেবে দেখছি না, কারণ জীবন অনেক বড়, অ্যান্ড এখানে কে কিভাবে সফল হবে এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। তোমার সফলতা উনিই লিখে রাখছেন, তোমাকে ধৈর্য ধরে আগাইতে হবে, আর হচ্ছে একনিষ্ঠ থাকতে হবে নিজের ড্রিমের প্রতি, বুঝছো? হাল ছেড়ে দিলে ওই সফলতাটুকু কিন্তু আসবে না। মানুষ কিন্তু তার চেষ্টা দিয়ে তার ভাগ্য বদলাতে পারে। সো আপাতত বেস্ট এফোর্টটা দিয়ে আসো সাস্টে অ্যান্ড রাবিতে। রাবির জন্য দেখি একটা বায়োলজি ক্লাস নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, ওইখানে এর থেকে আরও অনেক কম ডোজের বায়োলজি দেওয়া হবে, বুঝছো? তো বেস্ট অফ লাক, আবার বেস্ট অফ লাক। আর সাস্টের রেজাল্ট হইলে এই ভিডিওর কমেন্টে জানাই যে ভাই সাস্টে চান্স পাইছি, তাহলে আমার একটু হলে ভালো লাগবে। আচ্ছা, সো তোমাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা, ঠিক আছে? আমরা তাহলে শেষ করি আজকের মতো। আর তোমরা মেডিকেলের জন্য যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকো তারা হচ্ছে আরডিডিএস এর সাথে জয়েন হইতে পারো। যারা ভার্সিটি প্রিপারেশন নিবা বা ভাবতেছো যে আচ্ছা কোনো কারণে আল্লাহ না করুক সবাই চান্স পায় যাও, অবশ্যই এটা দোয়া করব। জিএসটি পর্যন্ত আশা রাখো, ভরসা রাখো, বাট যদি কোনো কারণে না হয় স্টিল আমরা জীবনের যে কোনো স্টেজে দাঁড়িয়ে আমরা কনফিডেন্ট থাকবো, আমরা সবসময় পজিটিভলি নিব, বুঝছো? আমরা আছি তোমাদের সাথে, একদম তোমাদের জার্নি শেষ পর্যন্ত আছি, ঠিক আছে? সো তুমি খালি ধৈর্য ধরে থাকো, কখন কার ওয়ে কিভাবে খুলবে এটা কেউ জানে না, খালি এটা মাথায় রেখো। যেখানে সবকিছু শেষ মনে হবে ওইখান থেকে সৃষ্টিকর্তার দেখবা মানে কারিশমা শুরু আসলে, বুঝছো? সো জাস্ট থাকো, জাস্ট থাকো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শেষ করছি।